আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই যারা মুসলমান আছি তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা লাইভের শুরুতেই আবারও শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র আশরাফুল মাখলুকাত হিসেবেই কিন্তু সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে তার প্রিয় দোস্ত, আমাদের সকলের নবীদের রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য এই সমস্ত দুনিয়াটার যা কিছু আছে, আমরা আশরাফুল মাখলুকাত সহ এই তামাম দুনিয়ার যত কিছুই আছে সকল কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, সেই প্রিয় নবীর জন্য সৃষ্টি করেছেন। যার সৃষ্টি না হলে এই পৃথিবীর সৃষ্টি হইতো না, সৃষ্টি জগতেরই সৃষ্টি হইতো না। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোস্ত, তার একজন উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার ফেসবুকে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই বোন এবং অন্যান্য যারা আছেন, দেশ বিদেশে যারা আছেন, সকল বন্ধুরা ভালো আছেন। আমি যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আমার আইডিতে আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এই দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য রইল। যে যখন যেখান থেকে আমার এই ক্ষুদ্র একজন ব্যক্তি, আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি আপনাদের একজন ছোট ভাই, আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ারদের উদ্দেশ্যে অনুরোধ রইল যে যখন যেখান থেকে আমার লাইভটি দেখবেন, লাইভটি একটি শেয়ার দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনার মতামত আমার প্রয়োজন আছে, তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক এবং একটা শেয়ার আপনাদের কাছ থেকে আশা করব, যে যখন যেখান থেকে দেখবেন। তো আপনারা সকলেই জানেন যে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা বাংলাদেশের স্থানীয় সরকার দপ্তরের অধীনস্থ কর্মচারী হিসেবে কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে সেই জায়গাটা আমরা অবমূল্যায়নের শিকার, সেই চাকরির শুরু থেকেই, সেই ব্রিটিশ আমল থেকেই অবমূল্যায়নের শিকার হয়ে আমরা আছি। তো এই অবমূল্যায়ন থেকে মুক্তির জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছি। 2017 সালের 27শে ডিসেম্বর থেকে আমার শুরু আপনাদের জন্য চেষ্টা করা। কয়রা উপজেলা আসতে চাইলেন তো? হ্যাঁ ভাই, কয়রা উপজেলায় আসলে পরবর্তীতে যাওয়া হলো না বৃষ্টির কারণে। আমি পরে আপনাদের বিষয়গুলো, কমেন্টগুলো পরে দেখবো, আমি একটু কথা বলবো। তো আপনারা, আমার হাতে কিছু গুরুত্বপূর্ণ কাগজ আছে, কাগজগুলো আমি ডকুমেন্ট দেখিয়ে কিছু কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ কাগজ আছে, তো আপনারা একটু সংযুক্ত থাকবেন, একটু যুক্ত থাকবেন, কারণ কাগজগুলো দেখাবো, একটু লোক আপনারা যুক্ত হন। কিছু গুরুত্বপূর্ণ কথা এরই ফাঁকে সারি, তারপরে এই কাগজগুলো সহ আপনাদের সাথে আমি কথা বলবো। তার আগ পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে লাইভে আপনারা থাকবেন। তো আমরা দেশের যে ৪৫,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছি, আসলে এতটাই অবহেলিত, সেই ব্রিটিশ সরকার আমাদেরকে অবহেলিত করে রেখেছে এই যাবৎ পর্যন্ত, বাংলাদেশ হওয়ার পর পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা অবহেলিত। ৬,৫০০ টাকা বেতন কারো চোখেই কিন্তু পড়েনি যে এই মানুষগুলো সরকারি পোশাক গায়ে দিয়ে ৬,৫০০ টাকা বেতন দিয়ে তার সংসার চালাতে পারবে না। তো তাদেরকে মানসম্মত একটা বেতন, সরকারি স্বীকৃতি, সেইটা
নেট প্রবলেম করবে, আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন, হয়তো বা এরকম মাঝে মধ্যে নেট প্রবলেম করবে। যদিও আমরা বইয়ের পাতায়, কবিতার মতো বইয়ের পাতার মধ্যে আমরা সরকারি, সেটা বই না, সেটা বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদ থেকে যেই সংবিধান প্রণয়ন হয়, রাষ্ট্রপতি স্বাক্ষরিত গেজেট। নেট প্রবলেম বেশি করতেছে, তো আল্লাহর কাছে চাইবো যে একটু সময় আমাকে দাও, নেটটা প্রবলেম যেন না করে। এইটাও 45,870 জন মানুষের কল্যাণে এই লাইভ। আমার লাইভ কখনো আমি আসলে আমার ফেসবুক মিডিয়াতে 1 টাকাও ইনকাম নাই। যারা বিরোধী, যারা নেগেটিভ মন্তব্য করেন, আপনাদের মন্তব্য আপনাদের কাছে। তো আমি এই ফেসবুক লাইভে আসি ইনকামের জন্য না, আমার কথাগুলো, কাজগুলো 45,000 মানুষকে জানানোর জন্য, অবহেলিত মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি কাজ, নিয়ত সঠিক থাকে, সৎ কাজ থাকে, সেখানে আল্লাহ সহযোগিতা করে। অবশ্যই আল্লাহর কাছে আমি সহযোগিতা চাবো যে আমি যেন সুন্দরভাবে কথাগুলো আমার প্রাণপ্রিয় 45,870 জন গ্রাম পুলিশ সদস্য আছে তাদের মধ্যে তুলে ধরতে পারি, সমস্যা যেন, কোনো সমস্যায় যেন না হয়, আল্লাহর কাছে চাবো। তো এই যে এই আজকে আমরা এতটাই অবহেলিত, আমাদের দিকে কিন্তু কেউ তাকায়নি, কেউ না। 6,500 টাকা বেতন দিয়ে সংসার চলে না, এইটা সকলেই জানে। সকলে জানার পরেও এদের দিকে কিন্তু কেউ তাকায়নি, এদের ব্যবস্থা কেউ নেয়নি। ধন্যবাদ ভাই খুলনা থেকে। যে তো এই যে আমরা এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ থেকে প্রায় 7 বছর আগে, যদি আমি সাল হিসাব করি 8 বছর, যেহেতু 2017 সালের ডিসেম্বর মাসে, ডিসেম্বরের লাস্টে 27শে ডিসেম্বর, তো ওই সালটা আমি বাদে দিলাম, 17 বাদ দিলাম, 18 থেকেও যদি ধরি 7টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে যে আমরা আইনকে সম্মান করে, আমাদের মহামান্য হাইকোর্টে আমরা আমাদের যে গ্যাজেট 2011 সালে, 2009 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে, সেই গ্যাজেট দিয়ে একটি মামলা করি আমি, লাল মিয়া সহ 55 জন। আর সেই মামলাটা এখন কাগজটা, একটা কাগজ দেখাই যে আমি, লাল মিয়া সহ 55 জন। এটা কিন্তু কোর্টের অরিজিনাল একটা কাগজ, অরিজিনাল সিল মোহর সহ, আপনারা সিলটা দেখবেন, অরিজিনাল সিল মোহর সহ কোর্টের একটা কাগজ। এইখানে নামটা দেখবেন যে এখানে নামটা কার, আপনারা, আমি ফেসবুক লাইভেই ধরবো, আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করলে হয়তো বা দেখতে পারবেন যে নামটা কার, লাল মিয়া অ্যান্ড আদার্স। তো যাই হোক, এইটা এই ক্যামেরাটা, এই ব্যাক ক্যামেরার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, যে আমি ওই দিকের ব্যাক ক্যামেরা দিয়ে একটু ধরবো, ব্যাক ক্যামেরা দিলে আপনারা ব্যাক ক্যামেরায় দেখতে পারবেন, কারণ এগুলো দরকার আছে। আপনারা ব্যাক ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এইটা কিন্তু অরিজিনাল কোর্টের সিল, ছাপড় মারা, সিল মারা। তো এই সিলটা দেখেন, 30/12/2019 সালের, 30/12/2019 সালের কাগজ এইটা। এইখানে দেখেন যে কে, যদি ইংলিশ যারা পড়তে পারেন, লাল মিয়া অ্যান্ড আদার্স, বনাম কে, বনামটা দেখেন। কৃষ্ণ, তোমার ফোনের কারণে ডিস্টার্ব হচ্ছে ভাই, ফোন দিও না। লাইভে থাকলে বারবার বলছি যে আমার গ্রামের নাম্বারে ফোন দিবা, কিন্তু তা না করে এই নাম্বারে ফোন দাও, লাইভে সমস্যা হচ্ছে ভাই। তো এই যে লাল মিয়া বিয়ার্স বনাম রাষ্ট্রপক্ষ, নেট সমস্যা। এই যে দেখেন, বাংলাদেশ সরকার অ্যান্ড আদার্স, লাল মিয়া। এটা যেহেতু আপিলের কাগজ, এটা হলো আপিলের, সিভিল আপিলের কাগজ এটা। তো এটা রাষ্ট্রপক্ষ বনাম আমি, আরও কাগজ আছে, আরেকটা কাগজ আমি দেখিয়েই যাই, কারণ লাইভ বেশি বড় করবো না, ছোট্ট আকারে লাইভ করব। আরেকটা কাগজ আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এই মামলাটা, এটা হলো হাইকোর্টের রায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ বিশেষ মূল অধিক্ষেত্র, এটা হলো রায়। আমরা যে হাইকোর্টের রায় পেলাম, সেই রায়টা কার নামে দেখেন, এই যে লাল মিয়া ও অন্যান্য দরখাস্তকারীগণ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য। তো আপনারা একটু দেখবেন। তো এইখানে আমার নাম ছাড়া অন্য কারো কিন্তু নাম নেই। তো আমি, লাল মিয়া, এই মামলাটি বাদ দিই। তো এই মামলাটি আমাদের পক্ষে রায় আসে,
যদি মামলাটির কপি আপনাদেরকে দেখাইতে যাই, যে আরও একটু আপনারা লাইনে থাকবেন, আমি লাস্টের দিকে দেখানোর চেষ্টা করব যে আপনাদেরকে 19তম 20তম গ্রেড দেওয়ার জন্য। এই যে আপনারা দেখবেন যে 19তম মোতাবেক, এই যে 19 লেখা আছে, 19 মোতাবেক সকল নাগরিকের জন্য সুযোগ ক্ষমতা, মানে এটি লেখা। তো যাই হোক, আপনাদের এই রায়টা আমি আগামীকাল আশা করি, যে এইভাবে দেখাইতে গেলে হয়তো একটু হিমশিম খাচ্ছি। তো আপনাদেরকে আমি আগামীকালকে এগুলো আমি একটা পোস্ট করব, যে এই যে আরও কাগজ আছে, কাগজ কিন্তু আরও আছে, এই যে এইটাও একটা অর্ডারের কপি। তো এই অর্ডারটাও দেখেন কার নামে, লাল মিয়া অ্যান্ড আদার্স। আর এইটা হলো 20 সালের অর্ডার, 21/10/20 সাল, 30/12/19। আর এটা স্বাক্ষর হয়েছে 21/10/20 সালে। অর্ডারটা কার নামে সেটা দেখবেন আপনারা, লাল মিয়া অ্যান্ড আদার্স বনাম রাষ্ট্রপক্ষ। তো এই কারণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই যে কষ্টগুলো করেছি, এত সুন্দর যুগান্ত। আমার একটি ভাই লিখেছেন, এই কাগজে কিছু বুঝবে না ভাই অনেকেই। তো যদি না বুঝে তাহলে ভাই আর কিভাবে বোঝাবো? যদি এত সুন্দর করে বোঝানোর পরেও না বুঝে, যে একটা মামলা আপনাদের জন্য আমি লাল মিয়া করছি, অন্য কেউ না, আমি লাল মিয়া, আমার সাথে আছে অনেকেই, সেটা কোর্ট জানে যে লাল মিয়া এই মামলাটার বাদী, অন্য কেউ না। তো সেই যুগান্তকারী একটা রায় আসছে, রায়টা আপনারা দেখেছেন যে 19তম গ্রেড দফাদার এবং যারা মহল্লাদার আছে তাদেরকে 20তম গ্রেড দেওয়ার জন্য কোর্ট রায় দিছে। যখন কোর্ট রায় দিল তখন কিন্তু সারা বাংলাদেশের গ্রাম পুলিশ আনন্দ উল্লাস করছেন। আনন্দ উল্লাস আপনারা করছেন যে আমাদের জাতীয় বেতন স্কেল হয়ে গেছে, কোর্ট রায় দিছে। এখন প্রশ্নটা হইল যে এত সুন্দর একটা রায়, সেইটা আমরা হাইকোর্ট থেকে আনলাম, রায় দিল, দেওয়ার পর সকলেই আনন্দ উল্লাস আপনারা করলেন, জাতীয় বেতন স্কেল হয়ে গেছে। কোর্টের নিয়ম অনুযায়ী মামলা হাইকোর্ট রায় দিলে সেটা আপিল হইতেই পারে। আপিল হওয়াটা এইটা খারাপের কোনো কিছু না, আপিল হওয়াটা যুক্তিসঙ্গত একটা বিষয়, আপিল হইতেই পারে। আপিল মানে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ আপিল করছে, তা আপিল করলে সেইখানে আপিলেরও একটা রায় আছে। এখন সেই রায়টা আমাদের পক্ষে আবারও আইনজীবী নিয়োগ দিয়ে সেটাকে শুনানি করিয়ে আমাদের পক্ষে রায় আনতে হবে। এখন জাতীয় বেতন স্কেল যখন এই 2019 সালে মাওনা হাইকোর্ট রায় দিল, যদি হয়ে যাইতো, ধরেন আপিল সরকার করতো না, যদি হয়ে যেত যে সরকার আপিল করলো না, তাহলে কিন্তু এই যে আজকে 2025 সাল, আরও 6 বছর আগে, 20 সালে রায়টা 20 সালে 5 বছর আগে, 5 বছর আগের থেকেই আপনারা 45,000 গ্রাম পুলিশ সদস্যই সরকারি থাকতেন। যারা গ্রাম পুলিশ আছেন মহল্লাদার, তারা 20তম গ্রেডে বেতন পাইতেন, আর যারা দফাদার আছেন তারা 19তম গ্রেডে বেতন পাইতেন। এখন রাষ্ট্রপক্ষ আপিল করার কারণে সেটা পাননি। এখন রাষ্ট্রপক্ষ আপিল করেছে, আপনারা চুপ করে ঘরে বসে রইলেন, বেতন তো সকলেই পাইতেন। যদি জাতীয় বেতন স্কেল হয়ে যেত, এটা বহাল হয়ে যেত, তাহলে বেতন সকলেই পাইতেন, আনন্দ উল্লাস সকলেই করলেন। এখন এটা আপিল হওয়াতে সবাই চুপ করে ঘরে, এই ফুটবল খেলা যেমন দেখে দর্শক, ক্রিকেট খেলা যেমন দর্শক দেখে, চুপ করে ঘরে বসে দেখে আর হাততালি দেয়। টিভিতে যারা দেখে তারা ঘরে বসে টিভিতে দেখে আর হাততালি দেয়, মাঠে যারা বসে দেখে। এখন এই যে জাতীয় বেতন স্কেল আপনার হবে আমার হবে, সেইটা আপনি কি এইখানে নীরব দর্শকের মতো, এই ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের নীরব দর্শকের মতো যদি খেলা দেখেন, তাহলে কি আদৌ জাতীয় বেতন স্কেল হওয়া সম্ভব? আপনার কি এখানে কোনো দায়িত্ব নাই? এই মামলাটা আপিল হয়েছে, আপিলে আমাদের পক্ষে রায় আনতে হবে। এখন সেই রায়টা করানোর জন্য আপনাদের কি কোনো দায়িত্ব নাই? জাতীয় বেতন স্কেল যদি হয়ে যায় তো আপনারা সকলেই পাইতেন। আপনারা কি করছেন? আপনারা কোনো টাকা পয়সা দিয়ে কোনো সহযোগিতা করছেন? হ্যাঁ, করেন না, এইটাও ভুল।
এখনও করে যাচ্ছেন এমন অনেক আছে, আবার করেননি 1 টাকাও, শুধু করেননি তাই নয়, বিরোধিতা করে যাচ্ছেন, চরম বিরোধিতা করে যাচ্ছেন। কিন্তু কেন ভাই, একটু একটু বলতে পারবেন যে কেন? যখন হাইকোর্টের রায় হইল সকলে আনন্দ উল্লাস করলেন, কেন আনন্দ উল্লাস করলেন? তখন আনন্দ উল্লাস কেন করলেন? আপনারা তো 1 টাকা দেন নাই, মামলা করেন নাই, 1 টাকা দেন নাই, তাহলে আনন্দ উল্লাস কেন করলেন? জাতীয়করণ হয়ে গেছে। আচ্ছা হয়নি, এখন সেটা আরেকটা ধাপ আছে, সুপ্রিম কোর্টে মামলাটা শুনানি করাইতে হবে। আমাদের পক্ষে রায় আসলে আশা করি আমরা জাতীয়করণটা হয়ে যাবে, জাতীয় বেতন স্কেল হয়ে যাবে। তো এইখানে আপনার বিন্দু পরিমাণের দায়িত্ব নাই। কেন দায়িত্ব নাই? লাল মিয়া একার, এটা দায়িত্ব লাল মিয়ার একার? আনন্দ করতে পারেন আপনার, সকলে আনন্দ করতে পারেন, তবে দায়িত্ব কেন একার? ভাই কথাগুলো অনেকেই বুঝেও কিন্তু বুঝে না, বলে আমরাই খারাপ, ওটা ওদের কালচার। ভাই পরিবর্তন হইতে একটু সময় লাগবে হয়তো আমাদের সকলে। হ্যাঁ কৃষ্ণ, আমি ধাপে ধাপে কথাগুলো বলবো, এই কথাটাও আমি বলবো যে বুঝে সকলেই, পাগলেও কিন্তু ভাত ফেলে খায় না। বুঝে সকলেই, বুঝে না এমন না, সকলেই বুঝে। আনন্দ করা বুঝে, তাহলে এইটা বুঝে না যে হাইকোর্ট যখন রায় দিল একেবারে আনন্দে সকলে ফাইটে উঠলো, ভাবিরে নিয়ে সকলে মিষ্টি খাওয়ানো শুরু করলো, জাতীয় বেতন স্কেল হয়ে গেছে। এখন সেইটা আপিল হওয়ার কারণে সবাই চুপ করে বসে রয়েছে, তারা বুঝে না। এটা কি আমি কি তাই বুঝি যে তারা বুঝে না? কৃষ্ণ, আমিও জানি তারা বুঝে, কিন্তু বুঝেও না বুঝার ভান ধরে বসে রয়েছে, ভান ধরে। কেন? এতে ক্ষতিটা কার? কার ক্ষতি? আমার? কৃষ্ণর? ইয়াং জেনারেশন যারা আছে তাদের? ইয়াং জেনারেশন যারা আছে, মারুফ হাসান ভাই একেবারেই পোলাপান, যা আমি ছবিতে দেখতেছি একেবারেই পোলাপান। মারুফ হাসানের আরও 10 বছর পরে যদি এই চাকরি জাতীয়করণ হয়, কিচ্ছু আসে যায় না, হয়তো বা সাময়িক কষ্ট হবে, আপাতত চলতে সাময়িক কষ্ট হবে। আমার চাকরিও আরও 17 বছর আছে। কিছু কল আছে, এদের বলছি যে আমি কথা বলবো, তারপরও আচ্ছা আমি দেখি সাইলেন্ট করতে পারি কিনা রানিংয়ে। তো এই যে বিরোধিতা করতেছেন, ক্ষতিটা কার? একটা জায়গার থেকে কিছুক্ষণ আগে বিরোধিতা আসছে, আমি শুনলাম কিছুক্ষণ আগে শুনলাম যে তার চাকরি 2023 সাল থেকে চাকরি নাই। আমি নাম ভাঙবো না, জেলার নাম ভাঙবো না। একটা জায়গাতে যাওয়ার কথা, আমাকে বেশ কিছু গ্রাম পুলিশ দাওয়াত দিয়েছে। উজ্জ্বল খান বলে যে সেই কোর্টে দৌড়ঝাঁপ করে। ভাই দৌড়ঝাঁপ তো কোর্টে আপনিও করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে লাল মিয়ার নামে মামলা হয়েছে, আমার নাম সেখানে একটু আছে, আমি দৌড়ঝাঁপ করে এখানে এই বিশাল অঙ্কের ব্যবসা করি, তাহলে তো ভাই আপনি নিজেও করতে পারবেন। আমার যে ভাইটি কমেন্ট দিছে তাকে উদ্দেশ্য করে বলছি যে ভাই আপনিও করতে পারবেন, লাভ করতে গেলে। তো এই যে এত সুন্দর একটা রায়, সেই রায়টার পথে বাধা দিচ্ছেন। আমার একটা জেলায় যাওয়ার কথা, সেই জেলাতে একটা থানাতে যাওয়ার কথা আগামী সপ্তাহে। আমি জেলার নাম থানার নাম বলবো না, এভাবেই বলে যাই। গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, আপনারা লাইভে থাকবেন, 103 জন আছেন। তো সেইখানে যাওয়ার কথা, অনেক গ্রাম পুলিশ দাওয়াত দিয়েছে। সেইখান থেকে একজন গ্রাম পুলিশ, তার নামও বলবো না, নাম বললে হয়তো অনেকে চিনে যাবেন, আমি এই মুহূর্তে নাম বলবো না। তো সে এখানে বাধা দিতেছে যে সে সেখানে যাইতে দেবে না। সে কর্মচারী ইউনিয়নের লোক, সে সেই থানাতে যাইতে দেবে না। মনে হয় যে ওই থানাটা ওর বাপ দাদার সম্পত্তি, যাইতে দেবে না। তো বাইদা ভাই আরেকজন গ্রাম পুলিশের সাথে আমি কথা বললাম, তখন ও আমাকে জানাচ্ছে যে ভাই ওনার 2023 সাল থেকে চাকরির বয়স সীমা শেষ হয়ে গেছে, 59 বছর শেষ হয়ে গেছে 2023 সালে। তার মানে অনেক বয়স্ক। যদি একটা চটকানা আমি গাল পয়সা দিই তাহলে ঘুরে পড়ে যাবো, উঠে দাঁড়াইতে পারবে না। কিন্তু মুরব্বী, সেই দিক থেকে আমরা সম্মান করলে, পোলাপানেরা সম্মান করলে, তখন তো আর গায়ে হাত দেওয়া যায় না। অথচ উনি হুমকি দেয়, ওনার মস্ত বড় হুমকি। অথচ যে যদি আমি একটা থাপড় দেই, আমার গায়ে আল্লাহ যতটুকু শক্তি এখন রেখেছে, যদি একটা থাপড় দেই তাহলে হয়তো মারাই যাবে, বাঁচবে না।
কিন্তু উনি দেয় হুমকি। চিন্তা করেন, অন্যায় পা ল্যাংরা পা নাই, সে দেয় লাত্তি দিয়ে এই মানুষ, ভালো মানুষ পালিয়ে দেয়। এক ল্যাংরা সে লাত্তি দিয়ে ভালো মানুষ পালিয়ে দেয়, এমন হচ্ছে অবস্থা। কিন্তু যা জানতে পারলাম যে ওনার 2023 সাল থেকে চাকরির বয়স শেষ হয়ে গেছে। কিন্তু গ্রাম পুলিশের তো স্বাভাবিক এগুলা ইউনো স্যাররা দেখে না, ইউনো মহোদয়গণ এগুলো দেখে না যে কার চাকরির মেয়াদ শেষ হয়েছে কার হয়নি, এগুলো ইউনো স্যার বা জেলা প্রশাসক স্যার তারা এগুলো দেখে না। যদি অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো হইতো তাহলে কিন্তু এই একটা দিনও বেশি চাকরি করতে পারতো না। এই লোকের চাকরি নাই, সে দেয় হুমকি, সে এইখানে বাধাগ্রস্ত করে, অথচ সে ক্ষতিটা কার বেশি? ক্ষতিটা কিন্তু তার বেশি। সে অলরেডি রিটায়ারে চলে গেছে গা, এখানে করতেছে। তার চাকরি যদি একটু খোঁচা দেওয়া হয় তার চাকরি থাকবে না, একটু খোঁচা দেওয়া হয়, শুধু ইউনুকে অবগত করা হয় যে তার চাকরির মেয়াদ শেষ, কিভাবে সে চাকরি করতেছে, তাহলে তার চাকরিটা কালকেই চলে যাবে, কালকেই। সামনের মাসের বেতন পাবে না, যদি তার বিরুদ্ধে লাগা হয় সামনের মাসের বেতন সে পাবে না। গেল 1 নাম্বার। 2 নাম্বারের বিষয় হচ্ছে যাদের চাকরি আছে 1 বছর 2 বছর 3 বছর আছে, বিরোধিতা সেই বয়স্কদের মধ্যে বেশি আসে, এই বয়স্ক লোকদের কাছ থেকে বিরোধিতা বেশি আসে। 28শে জানুয়ারি 2020 সালে, হ্যাঁ ভাই, আমার মনিরুল ভাই একটি কমেন্ট করেছেন যে গ্রাম পুলিশের কপাল পড়েছে 28শে জানুয়ারি 2020 সালে, রাইট ভাই। তো সেইটা তো জানেন যে সেইখানে আমার অবদানটা ছিল অনেকটাই, যে তার জন্য আমরা কেঁদেছিলাম, আর উজ্জ্বল খান হারছিল, কপাল পড়ছে কিন্তু সে হারছিল। তো যাই হোক, কিছু কথা বলি। তো এই যে এই বয়স্ক গ্রাম পুলিশ যে 3 বছর পরে যাইবেন গা, খালি হাতে গেলে আপনি যাবেন, বাধা কেন দেন আমার মাথায় ধরে না, যে কেন বাধা দেন? 100টা টাকা দেওয়া লাগবে তাই? আরে বাবা, 100 টাকা তো এই বাজারে একজন ভিক্ষুক, আমি কিছুদিন আগের ঘটনা, শয়তানি করে এক ভিক্ষুক, রাস্তায় যাচ্ছি, একটা ভিক্ষুক এ বলতেছে যে বাবা সাহায্য করেন। তো আমি পারলে সাহায্য করি, না পারলে সুন্দর করে তাদেরকে বলি যে বাবা অন্যদিকে যান, বাবা বলি যে বাবা অন্যদিকে যান। তা আমি শয়তানি করে বললাম কি যে বাবা আমার কাছে এই টাকা নাই, গাড়ি ভাড়ার টাকা নাই, আমি বাসায় যাবো, গাড়ি ভাড়ার টাকা নাই, 100 টাকা লাগবে গাড়ি ভাড়া, আমার কাছে তো টাকা নাই। এই ভিক্ষুক ফট করে বলতেছে যে বাবা তাহলে এক কাজ করেন, 100 টাকা আপনি আমার কাছে কোনে নেন, যদি আপনার গাড়ি ভাড়ার টাকা না থাকে তাহলে আপনি যাবেন কীভাবে? 100 টাকা আপনি আমার কাছ থেকে নেন, আপনার বাড়ি যান। চিন্তা ভাবনা করে দেখেন, মাথায় একটু ভাইবা চিন্তা করে দেখেন যে একটা ভিক্ষুক সে ভিক্ষা করে অন্যের কাছে কোনো টাকা তুলে নিজের জন্য, অথচ অন্য একজন মানুষ বিপদে পড়লে তার বিপদে সে এই সারাদিনের পরিশ্রম হাইটে হাইটে রৌদ্রে পুড়ে ভিক্ষা করে সেই 100 টাকা সে আমাকে পকেটে হাত দিছে বের করে দেওয়ার জন্য, যে বাবা এই টাকা নিয়ে তাহলে আপনি যেহেতু গাড়ি ভাড়ার টাকা নাই আপনি বাড়ি যাবেন কীভাবে, তাহলে এক কাজ করেন আমি আপনাকে টাকাটা দিচ্ছি আপনি নেন। আমি তখনও শয়তানি করতেছি না বাবা লাগবে না, আপনার টাকা লাগবে না। তখন আমাকে উনি বলতেছে তাহলে আপনি যাবেন কীভাবে, আপনার এই টাকা পাবেন কোথায়, যাবেন কীভাবে? পরে তাকে আমি শয়তানি করে বলতেছি যে না আমার কাছে আমি বিকাশে ফোন দিলে বিকাশে আমি টাকা আনতে পারবো, আপনার টাকা লাগবে না। পরে উনি বলতেছে আপনার বিকাশে আনতে হবে না, আমার কাছ থেকে আপনি নেন, মানুষের বিপদেই তো মানুষ আগিয়ে আসে, তো আপনি আমার কাছ থেকে নেন, আমি আল্লাহ দিলে আবার আরেক জায়গা থেকে আমি সারাদিনে সংগ্রহ করতে পারবো, আমার সমস্যা হবে না। চিন্তা করে দেখেন, একজন ভিক্ষুক সে সারাদিনের ইনকামের টাকা থেকে আরেকজন মানুষের বিপদগ্রস্ত মানুষকে সে টাকা দিতে চায়। আর গ্রাম পুলিশের চিন্তা করেন, 45,000 গ্রাম পুলিশ, তাদের মামলা, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যুদ্ধ করে যাচ্ছি, সে 100 টাকা দিতে যায় সে 700 বার ভাবে যে এই টাকা কি হবে, এই টাকা খাবে, 100 কোটি টাকা উঠবে, 1000 কোটি টাকা উঠবে, গাড়ি করবে, বাড়ি করবে। চিন্তা করে দেখেন, মাথায় চিন্তা করে দেখেন, টাকা দিবে 100-200, উনির চিন্তা ভাবনা দেখেন। এখন যাই হোক, আপনাদের যারা বৃদ্ধ আছেন, চাকরি অল্প সময় আছে, চাকরি থেকে রিটায়ারে চলে যাবেন, কপালটা পুরলে আপনার পড়বে। যদি খারাপ ভাষায় বলি, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। 100 টাকা দিবেন না, বিরোধিতা করতেছেন, না দেন, অন্যদেরকে দিতে উৎসাহ করেন, বলেন যে বাবা তোমরা তো অন্যান্য কাজ করে টাকা ইনকাম করতে পারো, আমরা তো এই বেতন ছাড়া পারি না, তো বাবা আমরা না দেই, তোমরা দেও, আমরা আমাদের 100 টাকা, আমরা যে কজন বৃদ্ধ আছে আমরা না হয় নাই দিলাম, তোমরা ইয়ং জেনারেশন দেও। এই বিরোধিতা না করে উৎসাহ দিতে পারেন। বিরোধিতা করতেছেন, ভিক্ষা করে খাইবেন, সামনে ভিক্ষা করে খাইবেন। বাড়ির অবস্থা যদি ভালো থাকে তাহলে হয়তো বা ভালো, ছেলে মেয়ের অবস্থা যদি চাকরিতে ভালো থাকে তাহলে ভালো, হয়তো বা ভালো চলবেন, আল্লাহ ভালো চলাকে এটা দোয়া করি। কিন্তু যদি বাড়ির অবস্থা খারাপ থাকে তাহলে হয় ভিক্ষা করে খাইবেন, নাহলে না খেয়ে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় ঘরে পড়ে ধুকে ধুকে মারা যাবেন। নিজের ভাগ্যকে নিজেরা বাধা দিচ্ছেন, আমাদেরকে বাধা দিচ্ছেন না।
নিজের ভাগ্যকে বাধা দিচ্ছেন। যাই হোক, অনেকভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, দিনে যে পোস্টগুলো করি, যে লাইভগুলো করি, যে কথাগুলো বলি, ভিডিওগুলো ছাড়ি, বিভিন্নভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু বোঝাতে ব্যর্থ হই। জানি না যে এই ব্যর্থতা আমার, নাকি আপনারা বুঝেও না বোঝার ভান করেন, নাকি ব্যর্থতা আপনাদের, এটা আল্লাহ ভালো জানে। এত সুন্দর করে বোঝানোর পরেও আপনারা কেন বোঝেন না আমি জানি না। একজন, দুইজন, তিনজন মানুষ বাধা দেয়। এই দেশে দেখেন তো, দেখি একটু তাকে দেখেন যে না চাইলে, না কানলে মায় দুধ দেয় না, এমনি ঘরে বসে বসে ভাই সার্টিফিকেট দেখেন সবার। আর ভাই যেই লাইনে গেছেন ওই লাইনে কথা নাই বলি, কখনোই আপনি কানাকে বা বয়রাকে, যে কানে কম শুনে, বয়রাকে বয়রা বলতে যাবেন না। যদি বয়রাকে বয়রা বলেন, বয়রাকে বয়রা বললে বয়রা ক্ষিপ্ত হয়ে যায় যে আমি কানে শুনি না, কানে শুনোস না তুই, আমি কানে কম শুনি না, আমি তো সবই শুনি, কানে শুনোস না তুই। বয়রাকে বয়রা বলবেন না। লেখাপড়া যে জানে না তাকে কখনোই অশিক্ষিত বলতে যাবেন না। খেইবা যাবে শিক্ষিতর বাল হয়ে গেছে, আমাকেও এখন কয় অশিক্ষিত, খেইবা যাবে, এটা বলবেন না। বললে তারা খেইবা যাবে। এটা অনেকেই বলার কারণে বিল্লাল সাহেব দেখেন তার পোস্টের দেখেন যে কিছু উচ্চ শিক্ষিত গ্রাম পুলিশ সদস্য মানে খোঁচা মাইরে পোস্ট করে তিনি। তো যাই হোক, আমি চাচ্ছি না যে কারো, এখন বর্তমানেও অনেকেই সহযোগিতা করেন না তা না, সহযোগিতা না করলে কিন্তু আমি এগোতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি পোস্ট করার পরে, কাগজপত্র তোলার পরে, এই তুলতে দেওয়ার পরে থেকে যারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, আমি সিরাজগঞ্জ তারাস থানা, এই সিরাজগঞ্জ তারাস থানার গ্রাম পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা 2000 টাকা সহযোগিতা করেছে। আমি গাইবান্ধা পলাশবাড়ি আশরাফ ভাই, গাইবান্ধা জেলা পলাশবাড়ির আশরাফ ভাইকে ধন্যবাদ জানাবো যে তিনি তার গ্রাম পুলিশ সদস্যরা যারা আছে এই পলাশবাড়ি থানা থেকে আশরাফ ভাই 2000 টাকা আশরাফ ভাইয়ের মাধ্যমে পেয়েছি। আমি পলাশবাড়ি থানার গাইবান্ধা জেলার গ্রাম পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর, ইতিপূর্বে সকল গ্রাম পুলিশ সহযোগিতা করত, সেই থানার সভাপতি করিম সাহেব তিনি পক্ষে ছিলেন। তখন করিম সাহেবের সাথে আবার তিনি পক্ষে তখন থাকেন যখন কর্মচারী ইউনিয়নের লোক সাথে নিয়ে যায়, আপনার ওই যে কি বলে, এই 60,000 টাকা তুললে এই 3 বন্টক করে আনা যায়। 20,000 কর্মচারী ইউনিয়নের নাসির সাহেব, 20,000 সেই করিম সাহেবেরা যারা নেতা আছেন, আর 20,000 আমার হাতে আসে, তাহলে তখন সহযোগিতা করে। আর যদি কর্মচারী ইউনিয়নের লোক নিয়ে না যাওয়া হয় তখন আর সহযোগিতা করে না, জানে যে এখন তো লাল মিয়া আসলে এখান থেকে 1 টাকাও চকলেট রাখতে পারবো না, তখন করে কি সহযোগিতাটা করে না। তো এইখান থেকে পূর্বে ভালো 2বার সহযোগিতা করছে, তারা ভালো একটা সহযোগিতা করছে, কিন্তু দেখা গেছে কর্মচারী ইউনিয়নের লোক সাথে নিতে হয়। এই 10 টাকা উঠলে এই 2 টাকা হাতে পাওয়া যায়। তো সেইখান থেকে সাদুল্লাপুর দাপেরহাট ইউনিয়ন পরিষদের লক্ষণ ভাই, এই সাদুল্লাপুর থানার, তিনি করিম ভাইয়ের বাধা মানেনি, তিনি 1000 টাকা সরাসরি পাঠিয়ে দিয়েছেন। যে সকলকেই বলেছিল যে টাকা লালমিয়া ভাইকে সহযোগিতা করার জন্য, যে আমরা 100 করে টাকা যদি প্রত্যেকেই তুলি। হ্যাঁ ভাই, আগে সেই লালমিয়া গং যদি এখনও থাকতো, একসাথে থাকতো, তাহলে মামলা কবে শেষ হয়ে যেত। রাইট বলছেন, এটা রাইট বলছেন ভাই, এটা রাইট বলছেন। তো দোয়া করেন ভাই, মামলাটা দ্রুত শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে যেত, হয়তো বা শেষ হয়নি, সেটা অনেক কাহিনী। তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দ্রুত, সেই কথাগুলো, সেই আলটিমেটালটা আমি দিচ্ছি। একটু সময় আমাকে দেন, আমি সময়সীমা বেঁধে দিচ্ছি, এতদিনের ভিতরে আমি শেষ করব। তো আমি এই গাইবান্ধা সাদুল্লাপুর থানার এই দাপেরহাট ইউনিয়ন পরিষদের এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সকলকে নিয়ে চেষ্টা করেছিল টাকা দেওয়ার জন্য, কিন্তু এখানে সভাপতি করিম সাহেব কোনো গুরুত্ব দেয়নি। তো গুরুত্ব না দেওয়াতে এখান থেকে টাকা আর কেউ পাঠায়নি। তবে আমার লক্ষণ ভাই, তার দফাদার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের ইউনিয়ন পরিষদের, তারা থামেনি। তাদের কথা যে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য এই 100 টাকা এটা কিছু না, আমার পকেট থেকে 100 টাকা যাচ্ছে এটা কিচ্ছু না,
এইটা লাল মিয়া এই যদি কোনো কিছু নাও করে যে আমাদের কিছু হয়নি, কিন্তু সে আমাদের জন্য জেল খাটছে, সে আমাদের জন্য এখন দৌড়াচ্ছে, এইটা তার গাড়ি ভাড়া বাবদ আমরা দিচ্ছি। কি করবে কি করবে না সেটা পরেরটা, আমাদের ভাগ্যে থাকলে হবে, না থাকলে না হবে, কিন্তু আমরা এই 100 টাকা তাকে পাঠাবো। সে কোনো বাধা মানেনি, সে দিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভাইটিকে। আর মানিকগঞ্জের পটুয়াখালী গলাচিপা থেকে একটা ভাই 500 টাকা পাঠাইছে, তার নামটা আসলে এই মুহূর্তে আমি গাড়িতে থাকা অবস্থায় পাঠাইছিল, নামটা বলতে পারতেছি না। আমার ভাইটাই 500 টাকা পাঠাইছে। আর আজকে মানিকগঞ্জ গিউর থেকে রাত্রে আমার বিকাশ নাম্বারে 200 টাকা, বিকাশ না নগদ নাম্বারে 200 টাকা ইমন গ্রাম পুলিশ আছে গিউর থানার ইমন ভাই 200 টাকা পাঠাইছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যারা আমাকে এখনও সহযোগিতা করে যাচ্ছে, যাদের সহযোগিতায় আমি কচ্ছপ গতিতে টুকটুকি এগিয়ে যাচ্ছি। আর সেই সাথে আমি সর্বোপরি যাদেরকে আমার আরেকটা ওই সিরাজগঞ্জ তারাশের কথা বলছি, আর সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি, তারা হচ্ছে আপনার নাটোর জেলার সকল গ্রাম পুলিশ, সকল থানার গ্রাম পুলিশ। নাটোর জেলা যেভাবে এগিয়ে এসেছে, নাটোর জেলার এগিয়ে আসার কারণেই বর্তমানে আমার মনের সাহস, অর্থনৈতিক সাহস, মানে সব সাহস বেড়েছে। আমি পারবো, আজকে এই কথাটা চ্যালেঞ্জ করে বলতে চাই। নাটোর জেলাকে ধন্যবাদ দিচ্ছি নাটোর জেলার কারণে। নাটোর জেলা যেভাবে এগিয়ে আসছে, ইনশাল্লাহ আমি পারবো। নাটোর জেলাকে আমি প্রত্যেকটা এক বাক্যে নাটোর জেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের লাইভে আমি খামুনি, এক বাক্যে নাটোর জেলার সকল গ্রাম পুলিশদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ নাটোর জেলা আমাকে আশ্বাস দিয়েছেন তারা সর্বোপরি সহযোগিতা করবে। এইভাবে যদি 64টা জেলা লাগে না, যদি 5টা জেলা আগিয়ে আসে, যে পুরা জেলা 5টা জেলা আমার সাথে আছে, 5টা জেলা থাকলে এই মামলার রায় আল্লাহর রহমতে আগস্টের ভিতরে রায় হবে, আগস্টের ভিতরে রায় হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি সময় সীমাও বেঁধে দিচ্ছি, আমি এই মাসের 30 তারিখের মধ্যেই কাগজপত্র সব তুলে কমপ্লিট করব। আগামী মাসের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই যেমন হাইকোর্টের রায়ে আপনারা উল্লাস করেছিলেন, সুপ্রিম কোর্টের রায়েও আপনারা উল্লাস করবেন, এটা আমি আশা করছি। তবে আপনারা যদি প্রত্যেকে সহযোগিতা না করেন, তাইলে ভাই মিথ্যা কথা বলতেছি, কারণ তখন আবার বলবেন যে আপনি না আগস্ট মাস বললেন, কো গেল আপনিও মিথ্যুক। আমি মিথ্যুক হব আপনার কারণে, যদি আপনি আমার ওই কথাটা দেখেন, এইটা না দেখেন। আমি দুইটা কথা বলছি, যদি আপনারা সহযোগিতা করেন, আগস্ট মাসের মধ্যে আপনাদের মুখে হাসি ফুটবে, এটা আমি আশা করতেছি। কিন্তু যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে আমি মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাব। তখন আর 5টা জেলার সঙ্গে আসলে সকল যুদ্ধে জয় হব, সকল যুদ্ধে। আসলে আমার একটি ভাই লিখেছেন আপনার নগদ দেন, আমি 200 মানে নগদ নাম্বার চাইছেন। নগদ নাম্বার ভাই ওই গ্রামীণ নাম্বারটাই, আমার যে গ্রামীণ নাম্বারটা 19 লাস্টে, ওইটাই নগদ আছে ভাই, 01789415319। প্রত্যেকটা পোস্টের নিচে দেওয়া আছে, ওই নাম্বারটাই নগদ। তো যাই হোক, আমি যে কথাটা বলবো যে ভাই আসলে এই যে কোনো কাজ এমনি হয় না ভাই, না কানলে বাচ্চাকে মা দুধ দেয় না। মনে করে যে বাচ্চার পেটটা ভরাই আছে, বাচ্চাকে শুইয়ে রাখে, মা কাজ করতে থাকে, না কানলে মা দুধ দেয় না। এখানে যদি বসে থাকেন, এই যে দেখেন আজকে যদি আপনার দেশের দিকে তাকান, যে সংস্কার এইখানে যে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল, সেই কোটা সংস্কার কিন্তু হয়েছে, কোটা সংস্কার হয়েছে। এই দেশ বৈষম্য দূর হবে, কিন্তু আদৌ কি বৈষম্য দূর হয়েছে? 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, 6,500 টাকা তাদের বেতন। কেউ কি একবারও ভেবেছে যে এদের বেতনটা একটু হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, টাঙ্গাইল মধুপুর, হ্যাঁ বুঝতে পারছি।
আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ওই যে আমার একটি ভাই টাঙ্গাইল মধুপুর থেকে 200 টাকা পাঠাবে, ভাই ফোন দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আর আপনারা আপনারা আমি হয়তো বা টাঙ্গাইল আসবো, ইনশাল্লাহ দোয়া করবেন। আচ্ছা ভাই, ওকে। আমার একটি ভাই টাঙ্গাইল জেলা মধুপুর থানা থেকে ফোন দিয়েছেন, 200 টাকা নগদে পাঠাবে, ধন্যবাদ ভাইটিকে। আনোয়ার ভাই একটি কমেন্ট করেছেন, আপনি এভাবে কাজ না করে একটি মামলা শেষ করতে কত টাকা প্রয়োজন সে অনুযায়ী ব্যাংকের ফোন তো দেখতে পাচ্ছি, আমি বাকি কমেন্টটা পড়ার চেষ্টা করব। ব্যাংকের এটা মোহাম্মদ সুমন হাওয়া। আজকে প্রচুর নেট প্রবলেমের কারণে সুমন হাওলাদার ভাইয়ের কমেন্টটা চলে গেল, নেট প্রবলেমের কারণে দেখতে পারলাম না। ব্যাংকের অনুযায়ী ব্যাংকের মাধ্যমে একটি অ্যাকাউন্টের মাধ্যমিক প্রত্যেকটা জেলা থেকে 2-1 করে টিম করেন। ভাই আসলে যে রাস্তায় কথা বলছেন, তো এইটা খুব কঠিন একটা বিষয়। তো টাকা যার দেওয়ার ইচ্ছা, সে কিন্তু দেখা গেছে যে এই ইউনিয়নে বা থানার টাকা তুইলে যদি বিকাশে পাঠাইতে পারবে। এই যে যারা যারা টাকা পাঠাইছে আমি কিন্তু বলে দিলাম, পাঠাইতে পারবে। যদি মনে করে যে আমরা 5 জন, নেটের অবস্থা খুব খারাপ, তো আসতে পারবে। এখন এই কি বলে, যদি রেডি হইতে যায় দিন পার করেন যে এখন ব্যাংক অ্যাকাউন্ট করব, প্রত্যেকটা থানায় সেই অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আসবো, তারা টাকা তুলবে পাঠাবে, ভাই সারা বছর লেগে যাবে, বছর। আসলে এত কিছু লাগে না, হাইকোর্টের রায় আনতে কিন্তু এত কিছু লাগে নাই, এইখানেও এত কিছু লাগে না, কিছু গ্রাম পুলিশ সদস্য এগিয়ে আসলেই হয়। যাই হোক ভাই, কত টাকা খরচ হতে পারে একটা ধারণা দেন, সবাই জানুক। ভাই ধারণাটা কিন্তু বহুবার দিয়েছি যে একটা মামলা শেষ করতে আপনারা লয়ারের সাথে কথা বলতে পারেন। এইখানে একেবারে যে অ্যাকচুয়ালি অ্যাকুরেট ধারণা দিবেন, সেই অ্যাকুরেট ধারণা ভাই দিতে পারবেন না। গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা গ্রাম পুলিশ স্বদেশ ভাই, আমরা হ্যাঁ ভাই আপনাদের কথা বলেছি, ভাই টাকার কথা বলেছি। তো এইখানে অ্যাকুরেট ধারণা দিতে পারবেন না। সালাউদ্দিন কবির দুলন স্যারের কাছে গিয়েছিলাম, দুলন স্যার 1 কোটি টাকা চাইছিল, 1 কোটি টাকা চাইছিল। এই আপিল মামলা লড়বে তিনি, 1 কোটি টাকা চাইছিল। তো এইখানে ওইভাবে অ্যাকুরেট ধারণা দিতে পারবেন না। এই মামলাটিকে লাইনে প্রসেসিং আনতে $1,02 তো লাগবেই, আপাতত $1,02 লাগবে, তারপরেরটা পরের। তো এইখানে এমন আইনজীবী আছে, সে হয়তোবা 1 লাখ দিয়ে করবে, কেউ আছে 5 লাখ দিয়ে করবে, কেউ আছে 10 লাখ দিয়ে করবে। তবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লয়াররা প্রচুর টাকা নেয়, এরা কিন্তু 5, 10, 20,000, 50,000 টাকা এরা এই সব মামলা ধরেই না, হাতে ধরবেই না। এই কাগজপত্র দিতে গেলেই আপনার 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা একটা আইনজীবীকে দিতে হয়। যেই কি বলে, যে মারা গেল যেই স্যার, আমি তো নাম ভুলে গেছি, আব্দুল মতিন খসরু স্যারকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, 3 লক্ষ টাকা। দুলন স্যারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা সেই বহু বছর হয়ে গেছে, 2020 সালে দেওয়া হয়েছে। আর খসরু স্যারকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু রায় না, কাগজপত্র এবং টাকা, এই দুইটা জিনিস দিয়ে আসছিলাম, 3 লক্ষ টাকা এবং কাগজপত্র। তো এখন যারা অ্যাকুরেট হিসাব চান ভাই, এখানে অ্যাকুরেট হিসাব দেওয়ার মতো জায়গা এটা না। সাধারণ সহযোগিতার সেইটাই তো করে না, আবার এই লক্ষ লক্ষ টাকার হিসাব দিবেন, কে দিবে বলেন, কে দেবে? আচ্ছা যাই হোক, এবার আপনাদের কমেন্টগুলো পড়বো, লাইবার বেশি সময় থাকবো না। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা বলি, না কানলে মায় দুধ দেয় না। এখানে ছাত্ররা আন্দোলন করলো কোটা সংস্কারের জন্য। আপনারা তো বুঝেনি না কোটা কি, যারা শিক্ষিত তারা বুঝবে, আর যারা লেখাপড়া জান না তারা বুঝবে না। কোটা সংস্কার, চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের জন্য, কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন করলো। আন্দোলন করার পরে তারা কিন্তু জয়ী হইল, আন্দোলন করার পরে তারা জয় হইল। জয় হওয়ার পরে কি হইল, তারা দেশের সরকার গঠন করলো। তারা কিন্তু দেশের সরকারই গঠন করে ফেললো। সরকার গঠন করার পরে আজকে পর্যন্ত তাদের কিন্তু ভাগ্য পরিবর্তন তাদের হয়েছে। কিন্তু এই যে আমরা 45,870 জন গ্রাম পুলিশ সদস্য, 6,500 টাকা বেতন, আমাদের ভাগ্যের দিকে কিন্তু কেউ তাকায়নি। অতএব আমাদেরকে, আমরা কোর্টকে নেটের অবস্থা খুব খারাপ, আসলে খুব জিদ উঠতেছে এখন নেটের প্রতি।
আসলে আমি হচ্ছি ওই ভয়হীন ব্যক্তি, ভয় পাই না, আমি ভয় পাই না। এটা ন্যায্য অধিকার, 6,500 টাকা বেতন, এইটা কখনো হইতে পারে না, কোনো মানুষের হইতে পারে না, এটা কোনো মানুষের হইতে পারে না। এটা 8 বছরের একটা শিশু শ্রম, যদি কোথাও যে এখন ঢুকেশ তার বেতন দেওয়া হয় 8,000 টাকা। একটা চার দোকানে 8 বছরের একটা ছেলে বা 10 বছরের একটা ছেলে চার দোকানে কাজ করলে তার বেতন দেওয়া হবে 8-10 হাজার টাকা। যদি একেবারে অজপাড়ায় গায়ে গ্রামে হয় তাও 5-6 হাজার টাকা দেবে। আর একজন সরকারি পোশাক গায়ে তার বেতন 6,500 টাকা। এই সরকার সব শিক্ষিত লোকজন, এই শিক্ষিত লোকজনের মাথায়ও, জ্ঞানেও, বিবেকেও, মনুষ্যত্বেও কাজ করেনি যে 6,500 টাকা বেতন কিভাবে হয়। যদি সুইপারের বেতনও দেয়, যেহেতু ওরা সরকারি বলি, সরকারি পোশাক গায়ে দেয়, যদি সুইপারের বেতনও দেয় তাও 19তম আর 20তম গেটে ওদেরকে দিতে হবে। এইটাই হচ্ছে ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত কথাটার পক্ষে কিন্তু কোনো হুজুর আসেনি। আমি তাদেরকে বলবো হুজুর আসেনি। তাহলে অতএব অধিকার আদায় করে নিতে হবে। আমরা এখন আইনকে সম্মান করে আগে এই মামলাটা লড়বো। মামলাটায় রায় আমাদের পক্ষে আনামাত্র এই রায় বহালের জন্য আমরা রাজপথে নামবো। এই রায়টা বহালের জন্য আমরা রাজপথে নামবো। আমাদের রায় বহাল আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কেন? বাংলাদেশের সবার অধিকার সমান। আমরা কি বাংলাদেশের লোক না? প্রথমত আমি বাংলাদেশের একজন নাগরিক। সর্বপ্রথম ধরতে গেলে আমি একজন মানুষ। আপনারও 3.5 হাত কবর, আমারও 3.5 হাত কবর। আপনারও কাফনের কাপড়, আমারও কাফনের কাপড়। সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত, আপনিও মানুষ, আমিও একজন মানুষ। দ্বিতীয়ত আমি একজন বাংলাদেশের নাগরিক। আপনার অধিকার যা, আমার অধিকার তা। তাহলে কেন আমি বাংলাদেশের নাগরিক হওয়ার পরে আমার অধিকার এই খর্ব করা হচ্ছে? কেন করা হচ্ছে? তার জবাব চাইলেই জেল, মিথ্যা মামলা, হয়রানি। কেন? দেশ তখনও যা ছিল এখনও তা আছে। তখনও হয়রানি করা হয়েছে, এখনও হয়রানি করা হচ্ছে। তবে থামবো না আমরা। 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি লাল মিয়া থামবো না। আমার ভিতরে আল্লাহ কোনো ভয় দেয়নি, আমার ভয় কাজ করে না। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত 45,870 জন গ্রাম পুলিশের অধিকার তারা ন্যায্য ফিরে না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি থাকবো। আল্লাহ যদি আমাকে শুধু হায়াতে বাঁচিয়ে রাখে। গিয়াসুদ্দিন ভাই ধন্যবাদ ভাই। লাল ভাই সারা কোনো গ্রাম পুলিশের উপায় নেই, সবাই একযোগে এগিয়ে আসেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার উপর আস্থা থাকার কারণে লাল ভাই একটা প্যারাশুট তেল কিনে গেলাম 200 টাকা। তাহলে বুঝেন আমাদের দিলে বেতনও 200 টাকা পড়ে না এই বাংলাদেশে। রাইট, কিন্তু এটা ভাই আমাদের বুঝতে হবে, গ্রাম পুলিশের বুঝতে হবে যে এইখানে আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। মইরা যান অধিকার আদায়ের জন্য রাজপথে যাই, মইরা যাই, আসেন না মইরা যাই। রিস্ক নেই, আমি জেল খাটলাম, আমি আবারও যদি এই যা কিছুই হয় আমার উপর দিয়ে হবে। ভয় কেন আপনি পান? হিজড়া বলছিলাম, তাও বলছিলাম না, গ্রাম পুলিশ সদস্যদেরকে একটা পোস্টে বলছিলাম যদি ভয় পান তাহলে হিজড়াদের কাতারে নাম লেখান। এইটা বলছিলাম। কয়েকজনের গায়ে লাগছে, কয়েকজন কমেন্ট করছে আমাদেরকে হিজড়া বললেন, গ্রাম পুলিশদেরকে হিজড়া বললেন। আরে বেটা, হিজড়া তো বলি নাই, বলছি যদি ভয় পাও তাহলে হিজড়াদের দলে নাম লেখাও। আর যদি সাহস থাকে তাহলে নিজের অধিকার নিজে আদায়ের জন্য কথা বলো, অধিকার আদায়ের জন্য এগিয়ে আসো, কথা বলো। এইটা বলছি, হিজড়া বলি নাই। হিজড়া বললে তো হিজড়াদের অপমান করা হবে রে ভাই। লাল মিয়া চেষ্টা করবে, লাল মিয়া জেল খাটবে, লাল মিয়া দৌড় পারবে, ওর জাতীয়করণ হবে ঘরে বসে। তোর তো হিজড়া বললেও ভাই ভুল হবে। হিজড়াদেরকে অপমান করা হবে না। তুই 10টা টাকা দিয়ে সহযোগিতা করবি না, তুই জেলে গেলাম। কর্মচারী ইউনিয়ন তাদেরকে উচিত ছিল না যে প্রত্যেকটা জেলায় স্মারকলিপি জমা দেওয়া? উচিত ছিল না যে 5 জন করে গ্রাম পুলিশ যে প্রত্যেকটা জেলায় স্মারকলিপি জমা দেন যে এই জাতীয় বেতন স্কেল চাই, জাতীয়করণ চাই? একটা সুযোগ ছিল তখনই। আমরা ছিলাম জেলে, আপনারা বাহিরটা কাজে লাগানোর একটা সুবর্ণ সুযোগ ছিল। তোরা তোর বেটা হিজড়ার চেয়েও খারাপ রে। তোরা ঘরে বসে রইলি, আরও গ্রাম পুলিশের ভয় ভীতি দেখাইলি, ফেসবুক মিডিয়াতে লাল মিয়ার বিরুদ্ধে লাগলি। তো তোদেরকে হিজড়া বললে তো হিজড়াদেরকে অপমান করা হবে। তো যাই হোক, আমি হিজড়াদের ভাই অপমান করতে চাই না। হিজড়াদের সেলুট জানাই, তারা তাদের নিজের অধিকার আদায় করে নেয় টাকা। তারা তাদের যে অধিকারটা
সেটা তারা আদায় করে নিতে জানে যে কীভাবে নিতে হয়। তো হিজড়াদের সাথে তুলনা করলে তো ওদেরকে, এই হিজড়াদেরকে অপমান আমি করতে চাই না, যাকে আপনার মতো লড়াকু সৈনিক গ্রাম পুলিশের আর নেই। ধন্যবাদ ভাই আমার নীরব বিশ্বাস ভাই, উচিত কথা কইছেন যে জন্য গায়ে লাগবে। হ্যাঁ ভাই, ওনাদের কয়েকজনের গায়ে লাগে বইছে, তা আমি কিন্তু বলিও নাই, ডাইরেক্ট বলি নাই যে হিজড়া, বলছি সাহস না থাকলে হিজড়া, তো এটা তো সত্য কথাই। তো যাই হোক, তো ওরা তো থাকবেই। তো সকল বাধা বিপত্তি ভেঙেই আমাদের জয় ছিনিয়ে আনতে হবে। আমরা সরকার গঠন করতে চাই না, আমরা পাঁচতলা বাড়ি করতে চাই না, আমরা কি বলে মার্সিডিজ গাড়ি কিনতে চাই না, আমরা পাজারও কিনতে চাই না। পাজারও কেনার জন্য আমরা রাজপথে যাব না। আমাদের শুধু পরিবারের মুখে চারটা ডাল ভাতের ব্যবস্থা করার জন্য, আমার শ্রমের ন্যায্য পাওনা, ন্যায্য মজুরির জন্য রাজপথে যাব। আর সেইটা জেল দিবেন, জরিমানা দিবেন, আপনারা তো সরকারি গঠন করে আলাইছেন। আসলেন, উচিত কথা বললে হয়তো বা দেশের যে পরিস্থিতি। তো যাই হোক, আমাদের ন্যায্য অধিকার আমাদের বুঝিয়ে না দিলে শতবার জেল খাটান, কিচ্ছু আসে যায় না। আল্লাহ আছে, উপরের আল্লাহ আছে। আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা দেয়, প্রত্যেককেই পরীক্ষায় ফেলে। এই সকলের মৃত্যুবরণ করতে হবে, এমন কোনো মানুষ নাই যে সে মারা যাবে না। যদি 1000 বছর বেঁচে থাকতাম, 1000 বছর বেঁচে থাকতাম, তাহলে চিন্তা ভাবনা থাকতো অন্যরকম। 60 বছরের হায়াত নাই বর্তমানে, 50 বছর 45 বছরের মানুষ ফুটটুস কয়, তার 40 বছর পার প্লাস চলে। অতএব মৃত্যুর ভয় নাই, অট্টালিকা 5 তলা গাড়ি বাড়ি করার চিন্তাও নাই, কিন্তু হক কথা, ন্যায্য কথা বলে যাব। কারণ জেলখানা দুনিয়ার জন্য সেটা দুজকখানা, আর দুনিয়ার দুজকখানায় যদি কোনো মানুষ অপরাধ না করে যায়, তাহলে সে আখিরাতের দুজকখানা দুনিয়াতে খাইতে গেল, সে আখিরাতে যে দুজকে যাবে না। 45,000 মানুষের জন্য জেল খেটেছি, চুরি করে না, বাটপাটি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, কোনো কিছু করে না, 45,000 মানুষের জন্য। 45,000 মানুষেরই দোয়া আছে আমি জানি। মুষ্টিময় কিছু যাদের এখানে স্বার্থ হয়, পোশাক টেন্ডারবাজি করে লাভ হয়, কর্মচারী ইউনিয়নের পদে আছে, মাঝে মাঝে টাকা তুলে সেই টাকা কেন্দ্রে 2 টাকা দিলে সে পকেটে 8 টাকা ফেলে, এই যে কিছু মানুষ আছে, এই কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকি সকল গ্রাম পুলিশের আমি জানি দোয়া আছে। টাকা দেয় না, সেইটা বিভিন্ন বিভ্রান্তিতে দেয় না, কিন্তু দোয়া আছে আমি জানি। আল্লাহ দিলে হয়তোবা এই দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতের কামাই আল্লাহ করাচ্ছে, সেটা আমি জানি, সেটা করেছি। আমার একটি ভাই লিখেছেন, আপনার কথাগুলো শুনতে খুবই ইচ্ছে করে ভাই, অসংখ্য ধন্যবাদ। নেট প্রবলেমের কারণে সমস্যা আছে, আসুন না সবাই নিজের ভাগ্য পরিবর্তন। আমার একটি ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। রাইট, গ্রাম পুলিশের সর্বনাশের মূলে কর্মচারী ইউনিয়ন। আপনার কথাগুলো শুনতে খুব ইচ্ছা করে ভাই, অসংখ্য ধন্যবাদ। গর্জনিয়া রামু কক্সবাজার জেলা থেকে প্রিয়ামণি ভাই, সত্য কথায় বাদ নাই। রাইট ভাই, লাল মিয়াকে জেলে রাখতে পারলে তাদের লাভ, সাধারণ গ্রাম পুলিশের পকেট কেটে খাওয়ার রফিকুল ইসলাম। রাইট ভাই। তো যাই হোক, এগুলো থাকবেই ভাই, এগুলো থাকবেই, বিরোধিতা থাকবেই। এইটা পৃথিবীর জন্মলগ্ন থেকেই আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। লাল মিয়া ভাই, এজেন্ট নাম্বার দেন, আমি 200 টাকা পাঠিয়ে দিচ্ছি এখন। ভাই এজেন্ট নাম্বার না ভাই, পার্সোনাল নাম্বার। 200 টাকা ভাই এজেন্ট নাম্বারে আপনার আসবেও না, এজেন্টে 200 টাকা পাঠানো যায় না। আপনি পার্সোনাল নাম্বারে পাঠাইতে পারবেন, আমার লাস্টে যে 19 নাম্বারটা, ওই নাম্বারে ভাই পাঠাইতে পারবেন, ওটা পার্সোনাল নাম্বার। ওইটাই রকেট, ডাচ বাংলা, রকেট, বিকাশ, নগদ সবই আছে, ওইটাই আপনি পাঠাইলে ইচ্ছাগুলো পাঠাইতে পারবেন। আমার একটি ভাই লিখেছেন, মুষ্টিময় কয়জন বুড়া শয়তান আছে যারা আপনাকে ভালোবাসে না। হ্যাঁ রাইট ভাই, কিছু সংখ্যক মানুষের কারণে আজকে জেলে যাওয়া ভাই মনে রাখেন। হ্যাঁ রাইট কৃষ্ণ, মাটির বাটায় পুরে ইটের রূপ নেয়। লাল মিয়া ভাই, জেল খেটে সাহসী নেতা। অসংখ্য ধন্যবাদ ভাই। রাইট ভাই। লাল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? 4 নং পিপটুল ইউনিয়ন পরিষদ থেকে সুহেল শুনছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে ভাই, আমার যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো তাহলে আমি আপনাকে সাহায্য করতাম ভাই। আমার কপিল গনি ভাই, আসলে ভাই আমাদের অবস্থাটাই এরকম। তো নিজে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে টাকা দেওয়ার দরকার নাই। যদি নিজে বেশি সমস্যায় থাকেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নাই, কারণ এখানে 45,000-এর থেকে এই 5 জন, 10 জন, 50 জন, 5,000 জন, 20,000 জন লোক না দিলেও কিচ্ছু হয় না, বাকি 20,000 দিলেই হয়।
যে 20,000 লোক বেশি সমস্যায় আছে তাদের না দিলে তেমন কিছু যাবে আসবে না। প্রিয় লাল মিয়া ভাই, আপনার সাথে সেই 2018 সালে 19 সালে পরিচয় হয়েছে গোপালগঞ্জে। ধন্যবাদ ভাই, নতুন চাকরি নিলাম ভাই। মতিলাল দাস, ধন্যবাদ ভাই। ভাই লাল ভাই, আগের মানুষ 100 বছর 150 বছর বেঁচে থাকতো, এখন আর সুযোগ নাই। রাইট ভাই। গ্রাম পুলিশের ভাগ্য সর্বনাশ করে কর্মচারী ইউনিয়ন। ভাই এখন কর্মচারী ইউনিয়নকে প্রত্যেকটা জেলায় জেলায়, আমি 99 জন আছেন, প্রত্যেকেই লাইভটা শেয়ার করবেন। গলাচিপা মনির ভাই, হ্যাঁ মনির ভাই, মনির ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আসলে মানুষের মুখের জবান, এই জবানের মূল্য রাখতে হয়। লাইভে এসে কমেন্টে কিন্তু আমাকে অনেকেই টাকা দেয়, অনেকে উৎসাহ দেয়, কিন্তু দেখা গেছে সেই লোকগুলো বাস্তবে টাকা দেয় না। আপনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমি আপনাকে নিয়ে পোস্ট করেছিলাম। আমি আপনার থানার সালাম সাহেব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি যখন গেলাম তখন হুজুর হয়ে গেল, তখন কিন্তু তিনি কি বলে বাইতুল মোকাররমের বড় হুজুরের মতো করে হুজুর হয়ে গেল, ওনার মতো আর ভালো মানুষ হয় না। তো কই আপনাদের সহযোগিতা? আমাকে তো কথা দিয়ে দিয়েছিলেন আপনারা যে আপনি চলে যান ভাই, আমরা সামনের মাসের বেতন পাই আপনাকে মামলা চালানোর জন্য বা আপনার দৌড়ঝাঁপ পাড়ার জন্য সহযোগিতা করব। তো কি দরকার কি ছিল ভাই? সান্ত্বনা দেওয়ার, মিথ্যা কথা বলার, মিথ্যা সান্ত্বনা দেওয়ার, মিথ্যা কথা বলাও তো পাপ। এই যে আমি তো আপনাদেরকে কাউকেই কিন্তু জোর করা যাবে না যে টাকা আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক, এখানে কিন্তু জোর করা যাবে না, জোর করার কোনো জায়গা না এটা। তাহলে আমি কিন্তু আপনাদের জোর করিনি, আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা বুঝেছেন, আপনারা আমাকে কথা দিয়েছিলেন, কিন্তু আপনারা তো কথার বর খেলাপ করলেন। আল্লাহ কিন্তু কথার বর খেলাপকারীকে পছন্দ করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ভাই ক্যাশ আউট হবে না, আপনার এই পার্সোনাল নাম্বারে কখনো ক্যাশ আউট হয় না। পার্সোনাল নাম্বারে আপনি সেন্ড মানি করতে হয়। দেখেন সেন্ড মানি তো হবে, সেন্ড মানি তো হওয়ার কথা রে ভাই। এজেন্ট নাম্বার 200 টাকা ভাই, 200 টাকা এজেন্ট নাম্বারে নিতে চাইবো না ওরা, তারপরে আমি দেখে উনি ওকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই। এই আচ্ছা, হ্যাঁ 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 রঞ্জিত ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ওকে, কালকে ফোন দিয়েন, ফোন দিলে আমি আপনার নাম্বার দেবনি, এজেন্ট নাম্বার দেবনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাই। ওকে ভাই। আমার রঞ্জিত ভাইয়া 200 টাকা পাঠানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে সেন্ড মানি করতে পারছে না, সেন্ড মানি নাকি হচ্ছে না। তো একটা বিকাশ নাম্বার, এজেন্ট নাম্বার দিতে বললো কালকে। তো ধন্যবাদ আমার ভাইটিকে, যে লাইভে রানিং থাকা অবস্থায় সে চেষ্টা করতেছে যে টাকা পাঠানোর জন্য। তো অসংখ্য ধন্যবাদ আমার রঞ্জিত ভাইকে। সিরাজগঞ্জ থেকে টাকা পাঠাই নাই ভাই। ভাই সিরাজগঞ্জের নাম তো বলছি, আরও বলবো বলেন? সিরাজগঞ্জ থেকে টাকা পাঠাইছেন, আপনাদের নামও বলছি, হয়তো বা আপনি লাইভে ছিলেন না, যেই কারণে আপনি শুনেন নাই। এখন সারাদিন তো আর এই পেশাল পারতে পারবো না, সেইটা এক ধাপে আমি বলে দিয়েছি, কারা কারা টাকা পাঠাইছেন, কয় টাকা পাঠাইছেন সেগুলো কিন্তু আমি বলেছি। তো সিরাজগঞ্জ 2000 টাকা দিয়েছেন, তারা থানার লোকজনকে ধন্যবাদ দিয়েছি। রাগ ভাই, জোর নাই, যে পারবে সে দিবে, সে পারবে না তাকে জোর করবে না কেউ। হ্যাঁ রাইট ভাই, আসলে এখানে জোরের কোনো জায়গা নাই। তো এই যে আমি যে কথাটি বলবো, আমার মনির ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, আমার পিছনে সে 4-5 হাজার টাকা বাড়ি গেছি পরে খরচ করছে। আসলে গ্রাম পুলিশ কতটা এরা কি বলবো, মানে কোন ভাষাটা বলবো বলেন, আল্লাহ পাক এদের মানে মনুষ্যত্ব দেয়নি। আমি যদি আপনাদের এলাকায় যাই, যেমন এই যে আমি খুলনা গেলাম, খুলনা যেয়ে আমি একটা মহিলা গ্রাম পুলিশ সদস্য, তার বাড়িতে ছিলাম, এখানে ফাতেমা আপা। তো এই ফাতেমা আপার বাড়িতে আমি ছিলাম। তো তার হাজব্যান্ড এবং সে খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের। 3-4টা দিন আমি সেখানে রইলাম। সে যদি দিনে আমার পিছনে 200 টাকার খাবারও আমাকে খাইয়ে থাকে, 200 টাকার খাবার খাওয়াইলে এই 4 দিনে 800 টাকার খাবার খাওয়াইছে আমাকে। দুলাভাই নিয়ে গেছে চা খাওয়ানোর জন্য, সিগারেট পান খাওয়ানোর জন্য, আরও দিনে আমার পিছনে 100 টাকা খরচ করেছে। এই 4 দিনে আরও 400, 1000-1200 টাকা আমার পিছনে খরচ গেছে। তাহলে এই যে আমি আপনাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছি, একজন যোদ্ধা। আমি যদি আপনার এলাকায় যাই, আপনি কি আমাকে আপনার বাড়িতে নিবেন না? আমি যদি বলি যে ভাই আজকে এই এলাকায় থাকবো, তাহলে কি আমাকে নিবেন না আপনার বাড়িতে? তাহলে আপনার বাড়িতে যদি আমাকে নিতে যান, তাহলে এই একদিনেও যদি থাকি, একদিনে চোখ জুইবে, যখন একদিন থাকবো তখন মুরগি নেবেন, মাছ নেবেন,
স্বাভাবিক যে একজন মেহমান হিসেবে ধরবেন যে আমার মেহমান আসছে, লাল ভাই আসছে, লাল ভাইকে একটু অবশ্যই ভালো মন্দ খাওয়াই। 500-700 টাকা অনায়াসে চলে যাবে যদি মাছ ভাতও খাওয়ান, ভর্তা ভাতও খাওয়ান। তাহলে সেই টাকাটা যদি মনে করেন যে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য দিই, লাল ভাইকে খাওয়াইলে সেটা সে পায়খানা করবে, চলে যাবে, খুশি হয়তো বা হবে। আর যদি 500 টাকা না দিয়ে 200 টাকা পাঠিয়ে দিই, যেমন ওই যে আমার একটা ভাই 200 টাকা পাঠানোর চেষ্টা করতেছে, আর একটা ভাই 200 টাকা দিছে, তো এই যে যদি মনে করেন যে ভাবলাম যে লাল ভাই আমার বাড়িতে যাচ্ছে, লাল ভাইকে আমি মেহমানদারি করতেছি, 200 টাকা পাঠিয়ে দিই, কি হয় তাতে? আমি দৌড়ঝাঁপ পারতে পারি, ভাগ্য পরিবর্তন হয় হয়তো, নাকি? তো এতটুকু জ্ঞান আপনাদের কিন্তু আল্লাহ দেয়নি, আপনারা তারপরও বিরোধিতা করেন। যার মনুষ্যত্ব আছে সে কিন্তু আমাকে রাস্তা থেকে জোর করে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় যে ভাই আমার বাড়িতে আপনি থাকবেন, বেড়াবেন, তারপরে যাবেন, এর আগে যাবেন না। খুলনা জিয়ার বাসায় গেলাম, জিয়া অনায়াসী 2000 টাকা আমার পিছু খরচ করছে, অনায়াসী। বাড়িতে যে খাবার টাবারের আয়োজন করছে, হাঁসের মাংস, মাছ, ডিম, মুরগি, যে আয়োজন করছে 2000 অনায়াসে আমার পিছে খরচ। তাহলে কি দরকার 2000 টাকা আমার পিছে খরচ করার? এইটা হচ্ছে মনুষ্যত্ব, মনুষ্যত্বর জায়গা থেকে করছে। তা আপনাদেরকে বলতেছি 2000 টাকা আমার পিছে খরচ করার দরকার নাই। 200 টাকা যদি মনে করেন যে আমরা ইউনিয়ন পরিষদে 10 জন গ্রাম পুলিশ আছি, 200 করে টাকা লাল ভাইকে পাঠাই, লাল ভাই না খাইয়ে ফেলাই, দেখি না কি করে। তো যাই হোক, অনেক কথা হইলো, সারা রাত বোঝালেও বুঝবেন না যারা বুঝবেন না, আর যারা বুঝবেন তারা অনায়াসেই বুঝবেন। এটুকুই শুধু বলবো, ভাগ্য পরিবর্তন এমনি জীবনেও হবে না। আমি লাল মিয়াকে ভাই লাগবে, আমি লাল মিয়াকে লাগবে আপনাদের ভাগ্য পরিবর্তন করার। এইখানে একজন ব্যক্তিও নেই। পোশাকের অবস্থা দেখেন না, আর আপনারা এতই খারাপ, পোশাকটাও বিক্রি করেন আপনারা। এই বৃদ্ধ লোকগুলো পোশাকটাও বিক্রি করে খায়। মানিকগঞ্জ জেলার খুব সম্ভবত ঘিউর থানা না কোন থানার একজন গ্রাম পুলিশ সদস্য, সে একটা পোস্টের মধ্যে লেখছে যে সেইখানে পোশাক বিক্রি করে দেয়, 4-5 হাজার টাকায় পোশাক বিক্রি করে দেয়। আর দুঃখ, পোশাক হচ্ছে সরকার আপনাকে দেয়, এটা আপনার সৌন্দর্য। এই পোশাকটা যদি সুন্দর না হয় নিবেন না আপনারা। এই যে পোশাকটা বিক্রি করে দিবেন, এই যারা কিনে নেবে কি করবে তারা? এইটা আপনার মাপে বানানো, তাইলে এইটা অন্য যেখানে দেবে সেখানে মাপ ছাড়া দেবে, তাদের গায়ে লাগবে না। তাহলে সেই সুযোগটা সৃষ্টি করে দিতেছেন কারা? আপনারা। এই পোশাকটা কিনে নিয়ে অন্য কোনো থানাতে, অন্য গ্রাম পুলিশকে তারা দিবে, সেই থানাতে এই মাপটা অনুযায়ী তো পোশাকটা যাবে না। কারণ দেখা গেছে যে অনেক থানায় মাপ নেয় নাই, ওই থানায় এই পোশাকগুলো পাঠিয়ে দেবে, পাঠাইলে সেই থানার গ্রাম পুলিশ এই পোশাকগুলো পরতে পারবে না। এই পোশাকগুলো আপনারা সুযোগ সৃষ্টি করে দেন, আপনাদের দোষের কারণেই আজকে আপনাদের এই গতি। তারপরে পলিস্টারের শার্ট দেয়, আপনারা সেই শার্টগুলো কেন নেন? পলিস্টারের প্যান্ট দেয়, আপনারা সেগুলো কেন নেন? এই যে জুতাগুলো সেগুলো বাটা জুতা দেওয়ার কথা। এইখানে যে টাকা সরকার বরাদ্দ দিয়েছে সেটা বাটা জুতা, অ্যাপেক্স জুতা, সেটা ব্র্যান্ডের জুতা। আপনাকে কিন্তু ওই বঙ্গবাজার হকার্স মার্কেটের 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকার জুতা দেওয়া হয় না। আপনাকে যে জুতা দেওয়া হয় সেই জুতার দাম 2000 টাকা। 2000 টাকার জুতা আপনাকে দেওয়া হয়, কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে যে জুতাটা, সেই জুতাটা বঙ্গবাজারে হকার্স মার্কেটে বানানো, বাটার সিল মারা। সেইটা আপনি না বুঝে না শুনে সেই জুতা নিতেছেন, পলিস্টারের শার্ট নিতেছেন, পলিস্টারের প্যান্ট নিতেছেন। কেন এগুলো বাধা দিতে পারেন না কেন? আমার একটি ভাই 100 টাকা পাঠাইছে, আমার ভাইয়ের নাম্বার লাস্টে 50 নাম্বার থেকে আমার একটি ভাই 100 টাকা পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার ভাইটিকে। আবার দেখিয়েও দিই, বোঝা যাবে কিনা জানি না। আমার একটি ভাই 100 টাকা পাঠাইছে, অসংখ্য ধন্যবাদ। আমার যে ভাইটি রানিং থাকা অবস্থায় 100 টাকা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ, লাস্টে 50 নাম্বার। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজের ভাগ্য ভাই নিজেকেই পরিবর্তন করতে হবে। যদি কোনো জেলায়, কোনো থানায় পলিস্টারের শার্ট, আপনাদের পোশাকগুলো মানসম্মত না দেয়, আপনারা প্রথমত যে টেন্ডার যিনি প্রতিনিধি সে কিন্তু গ্রাম পুলিশ, তাকে বলেন। জেলা সভাপতি যারা কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি, তারা টেন্ডার প্রতিনিধি। এখান থেকে তারা টাকা খায় এই পোশাকগুলো 2 নাম্বারই করে।
যারা পোশাক দিতে আসে তাদেরকে বলবেন যে পোশাকের স্যাম্পল দেন, যেই স্যাম্পল দিয়ে পোশাক অর্ডার নিয়েছেন বানাইতে সেই স্যাম্পল দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। ও ভাই, এখন তো আমি এজেন্ট নাম্বার দিতে পারবো না, কারণ এজেন্ট নাম্বার তো দোকানে যে দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই ভাই, আমি আপনার নাম্বারটা খেয়াল রাখতেছি। দ্বিতীয়বার যেহেতু ফোন দিলেন 601, ঠিক আছে ভাই, আমি কালকে আপনার এজেন্ট নাম্বার দিবনি, অথবা কালকে আপনার একটা ফোন দিন। হ্যাঁ চিনি ভাই, ময়না চিনি। হুম 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। যাক, ধন্যবাদ ভাই। যেহেতু লাইভে, তাহলে লাইভে একটু কথা বলি নাকি? অনেকেই তো যে ইয়ে আছে, লাইনে আছে। ওকে ভাই, ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটি কমেন্ট করেছেন, আইনজীবী ঠিক করেন কত টাকা চায়, নির্ধারণ করেন, তারপর উপজেলা নেতাদের নিয়ে মিটিং করেন, তারপর। ভাই, নেতা কি? উপজেলা নেতা, এই যে একটা কমেন্ট করছেন, উপজেলা নেতা, উপজেলা নেতা কি আপনার পক্ষে কাজ করবে? আপনি কি ইয়াং জেনারেশন? আপনার বয়স কত ভাই? আপনি কতদিন আগে গ্রাম পুলিশে ঢুকছেন? বা আমার লাইভ কি প্রত্যেকটা আপনি দেখেন না? উপজেলা নেতা নিয়ে মিটিং করেন, তারপর টাকা উঠান, কারণ সবাই এখানে নিজের পরিবারের স্বাদ মেটাতে ব্যর্থ ব্যর্থ সেখানে টাকা কিভাবে দেবে? একেবারে টাকা নেন আর আইনজীবীকে দেন, সেটাই ভালো হবে মনে করি, ভেবে দেখেন ভাই। ভাই, আপনার জেলা, আপনার কোন জেলা? আপনি কমেন্ট করেন দেখি, আপনার কোন জেলা? আপনার জেলার দায়িত্বটা আপনাকে দিলাম, কবে মিটিং দিবেন বলেন, আমি আসুম। আপনার জেলার দায়িত্বটা আপনি নেন, আপনি নিয়ে আমাকে তারিখ দেন যে কোন তারিখে আপনি আপনার জেলায় যেতে বলবেন, সেই তারিখে আপনার জেলায় যাব বলেন। বা যদি বলেন যে আইনজীবী নিয়ে যাইতে, আইনজীবীর টাকা দিবেন, তাহলে আইনজীবী একটা আমি সাথে করে নিয়ে যাব, যাকে নিয়োগ দেবো তাকে আমি সাথে করে আপনার জেলায় ইনভাইট করে নিয়ে যাব, তার হাতে ধরে পায়ে ধরে নিয়ে যাব, টাকা দিবেন। কৃষ্ণদা আমাদের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আসবেন বলেছিলেন, আর তো খবর নাই কৃষ্ণদা। যাই হোক, বলানি ভাই, আসসালাম আলাইকুম, কোনো সুখবর আছে? ভাই, সুখবর আছে, সুখবর আছে ভাই, সেটা রাত 12টার পরে বলুন ভাই। নাইম হোসেন, কোন নাইম? জানি না, রাত 12টার পরে বলুন নাইম সাহেব সুখবরটা। তো যাই হোক, অনেক কথা হইল, সময়সীমাও দিলাম। আর মনির ভাই, খারাপ কিছু মনে করবেন না, মনির ভাইকে অনেকগুলো কথা বললাম, পটুয়াখালীর মনির ভাইকে। তো আসলে এখানে আপনার কোনো ব্যর্থতা না, ব্যর্থতা সেন্ট মানি পিন 750। হ্যাঁ ভাই, ওটা পিন না, আপনি যে 100 টাকা পাঠাইছেন বললাম, লাস্টের নাম্বার 750 ওইটা মনে হয়। তো যাই হোক, ধন্যবাদ ভাই। সেন্ট মানি পিন না, এটা লাস্টের নাম্বার। ধন্যবাদ ভাই। প্লিজ ভাই, 5000 গ্রাম পুলিশে গিয়ে আসুন, 100 করে টাকা দিন, তাহলে ভাগ্য উন্নয়ন হবে। হ্যাঁ ভাই, 5000 গ্রাম পুলিশ এগিয়ে আসলেই হয়। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইকে। তো অনেক সময় হয়ে গেছে, 10টা 13 বেজে গেছে, আসলে লাইভ করে শান্তিও পাই নাই, কাইটা কাইটা লাইভ হয়, সেই কারণে। তো আপনারা ঘরে বসে না থেকে ভাই একটু সহযোগিতা করেন দ্রুত। আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো, দ্রুত আপনারা সহযোগিতা করেন। বিশেষ করে আমি মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, আমার আশেপাশে যে জেলাগুলো আছেন, গাজীপুর জেলা, আশেপাশের যে জেলাগুলো আছেন, এই জেলাগুলো যদি একটু আগে আসেন, তাহলে খুব সহজেই ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব হয়। মানিকগঞ্জ, তারপরে গাজীপুর, টাঙ্গাইল জেলা, তারপরে এদিকে আছেন নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা। তো আপনারা যে কাছের জেলাগুলো আছেন, ব্রাহ্মণবাড়িয়া, যেগুলো একেবারেই কাছে, আমার যাইতে সহজ রাস্তা, যাইতে খুব একটা সময় লাগবে না। গাজীপুর একেবারেই কাছে, যাইতে সময় লাগবে না। এই জেলাগুলো একটু আগে আসলে ভাগ্য পরিবর্তনটা অনেকটাই সহজ হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই,
না ভাই, এখন দেব না, রাত্রি 12টার পরে ভাই সুখবর দেব। নাইম হোসেন সাহেব, আমরা নেতা মানুষ, রাত্রি 12টার পরে সুখবরটা দেব ভাই। তো সকলেই আপনাদেরকে অনুরোধ, হাতে পায়ে আর ধরবো না ভাই, অনুরোধ করব, হাতে পায়ে ধরবো না, হাতে পায়ে বহুত ধরছি, যদি বুঝেন। ওই যে মনিরুল ভাই বলতো, আমি আবার ওইটাকে একটু অন্যভাবে বলি যে তেজপাতারও গুণ আছে, যে বুঝলে ভুজপাতা, না বুঝলে তেজপাতা। বহুত বুঝাইছি, যদি বুঝেন বুঝেন, না বুঝলে ভাই এবার বৈশা বৈশা আঙুল চুষেন। আমিও বৈশা থাকি, সমস্যা নাই, কিচ্ছু আসে যায় না। চেষ্টা করতেছি আসলে সততার সাথে কাজ করার জন্য, আর সত্য কথা বলার জন্য। অধিকার আদায়, এটা আমাদের একেবারেই সত্য বিষয় ভাই। 199 মামলা আর 100 নম্বর মামলা এটা বিষয় না। এটাকে যতক্ষণ পর্যন্ত ফিক্সিং না করা হবে, টপ লিস্টে না আনা হবে, এইটাই এখানে বড় কাজ। বড় কাজটাই এটাকে টপ লিস্টে আনা। সেইটাই আপনাদের উজ্জ্বল সাহেব প্রতি সপ্তাহে উনি এই 15 দিন পর পর ফুটে আসে, দেখায়, লাইভ করে আসছি, কিন্তু উনি সেটা করে না। সেটা করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আছে, তো উনি করে না। তো সেটা না করার কারণে এই যে 5 বছর ধরেই প্রতিদিনই মামলা শুনানি হচ্ছে, সুখবর আসছে, কিন্তু সারা জীবনও আসবে না যদি এখানে কাজ না করা হয়। তো আমি সেই কাজটাই করব, অবশ্যই দোয়া রাখবেন। তো কাউকে ওই যে বলছি যে আমি অনুরোধ করব, কিন্তু ভিক্ষা চাওয়ার সময় আর নাই। পাশে থাকলে থাকেন, না থাকলে না থাকেন, এখানে আপনার ভাগ্য জড়িত। এত বোঝানোর সময় নাই, বহুত বুঝাইছি ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে বহুত বুঝাইছি। যদি বুঝেন তাহলে ভালো, না বুঝতে থাক। আপনার যে গতি, আমারও সেই গতি। আমিও অন্যদের মতো এখন বলবো, আপনার যে গতি আমারও সেই গতি। কর্মচারী ইউনিয়নকে এত বছর দেখছেন, 10 টাকা 20 টাকা করে বহুবার চাঁদা দিচ্ছেন, একটাবার আমাকে দেখেন। তো সেই দেখতে গিয়ে যখন এত কথা, এত কিছু, যারা বুঝেন তারা অবশ্যই এগিয়ে আসবেন, এটা অনুরোধ থাকবে। আমি সর্বশেষে নাটোরকে অনুরোধ করব, নাটোর জেলাটাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, তারা আর নাটোরের পাশে সিরাজগঞ্জ জেলাটাকে অনুরোধ করব, টাঙ্গাইল জেলাটাকে অনুরোধ করব, আর মানিকগঞ্জ জেলা থেকে পূর্বে সহযোগিতা পেয়েছি আমি মানিকগঞ্জকে, যারাই লাইভে আছেন তাদেরকে অনুরোধ করব। যদি এটাই মনে হয় তাহলে আপনাদের নতুন বাড়তি বেতন থেকে 500 টাকা সবাই ভাই, আসলে ওইটাও লাগে না। আসলে মন মানসিকতা যেভাবে নেওয়া যায়, যদি এটা মনে করে যে বাড়তি বেতন 1000 টাকা পাইতেছি, 500 করে টাকা এখান থেকে দিয়ে দিই, যে জায়গায় মনে করলাম যে এখনো সামনের মাস থেকে পাবো, এটা মনে করলে তো ভাই অনেক কিছুই। আসলে এগিয়ে আসার একটা হিসাব, আর না আসার আর একটা হিসাব। ভাই আমি তো চাকরি করি না ভাই, আপনার লাইভ দেখি, আমি 500 টাকা দেব, আপনি ভালো করবেন আশা করি। আমার মিলন ভাই লেখাগুলো স্পেস দিতে পারেনি, একত্র লেখছে, যাই হোক পড়তে পারলাম। অসংখ্য ধন্যবাদ। আমার ভাইটি 500 টাকা দিতে চেয়েছেন, তিনি চাকরি করেন না, তার মানে তিনি গ্রাম পুলিশ সদস্য না, তিনি আমার ফেসবুক ফ্রেন্ড। তো তিনি 500 টাকা দিতে চেয়েছে, অসংখ্য ধন্যবাদ। যে একজন গ্রাম পুলিশের চাকরিজীবী না, তিনিও এগিয়ে আসছে যে 500 টাকা তিনি সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভাইটিকে। আমি টাকা দিব। ইউসুফ আলী ভাই, টাকা দেবেন কোন নাম্বারে ভাই? আমার যে নাম্বারটায় টাকা দিবেন সেটা হচ্ছে 01789415319, গ্রামীণ নাম্বার, প্রত্যেকটা পোস্টের নিচে লেখা আছে, ওই নাম্বারে দিলেই পাবো। নওগাঁ জেলা মালদা থানা নসরুল্লাবাদ ইউনিয়ন থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই খুলনা জেলা তেরোখাদা থানা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। খালি দেখলে হবে না, যে কথাগুলো বলতেছি কথাগুলো মনের ভিতরে গেঁথে কাজও করতে হবে। যে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা না করলে শুধু লাইভ দেখলে হবে না ভাই, সহযোগিতা করেন। তারপরে যদি কাজ না হয়, যে সময়সীমা দিতেছি সেই সময়সীমার ভিতরে কাজ না হয়, তখন বললেন যে ভাই বলছিলেন টাকা দিলাম, কাজ হইল না। তো তার আগে তো বললে কাজ হবে না ভাই। নাটোর থেকে আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ, আপনি এগিয়ে যান। হ্যাঁ ভাই, আপনাদের নাটোরের সাহসেই আমি বর্তমানে কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনাদের নাটোরের সাহসিকতায় আমি বর্তমানে, আমার মনের ভিতরে অনেক সাহস জোগাড় হয়েছে, এইটা আপনাদের নাটোর জেলার কারণে। আপনাদের নাটোরকে আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ইতিপূর্বে
আহ, রাঙ্গামাটি জেলা খুব সহযোগিতা করেছে। তো প্রত্যেকটা বারই আল্লাহ কারণা করার উছিলাই করায় কাজগুলো সুযোগ পাই করার। ইতিপূর্বে জামালপুর জেলা সহযোগিতা করেছে ভালো। তারপরে এরকম আছে আর কি, এখন মনে নাই। রাজশাহী জেলা থেকেও কিছুটা সহযোগিতা পেয়েছি। এরকম অনেকগুলো জেলায় আছে, ভোলা জেলা থেকে পেয়েছি, তারপরে ফেনীর থেকে পেয়েছি, অনেকগুলো জেলা এরকম আছে। চট্টগ্রাম থেকে পেয়েছি, রাঙামাটির থেকে সর্ববৃহৎ সর্ববেশি পেয়েছি। তো আমি অনুরোধ করব যারা মামলায় আছেন, বিশেষ করে যারা মামলায় আছেন, এই মামলায় থাকা লোকগুলো, কারণ দায়িত্বটা আমাদের বেশি। যারা মামলায় আছেন সেই লোকগুলো দ্রুত এগিয়ে আসবেন। আমি রাঙামাটিকে বিশেষ করে বলতে চাই, রাঙামাটি যদি এগিয়ে আসেন খুব সহজ হয়। আপনারা আরেকটা বারে এগিয়ে আসেন। সর্বনাশা বাসিওয়ালা রানা ভাই, কেমন আছেন ভাই? 100 টাকা করে লাল ভাইকে সহযোগিতা করুন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই মামলাটা শুনানি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, অনেক কথা হইলো, অনেক সময়ও হইলো, লাইভ থেকে বিদায় নেব। হ্যাঁ ভাই, চাঁদপুর থেকে করেছেন, চাঁদপুর থেকে করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে 64 জেলায় সবসময় মন থাকে না, এটাও কিছু মনে করবেন না। নাম অনেক টাইমে বলা হয় না, তো কিছু মনে করবেন না ভাই। আমার একটি ভাই 495 টাকা পাঠিয়েছেন, লাস্টের নাম্বার 23, 017703929223। এই নাম্বার থেকে আমার একটি ভাই 495 টাকা পাঠিয়েছেন। ভাইটিকে অসংখ্য ধন্যবাদ। দেখিয়ে দিচ্ছি, এই মিলিয়ে আমার ব্যালেন্স দাঁড়াইলো 618 টাকা ব্যালেন্স দাঁড়িয়ে গেছে। তো দেখাচ্ছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার ভাইটিকে। টাকা দিলাম ভাই। মারুফ হাসান ভাই দিয়েছেন, তার মানে চাপাই থেকে মারুফ ভাই দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই কিছু মনে করবেন না, আমাদের এই শুনানি 7 বছরেও হয়নি, আর হবে বলি তো মনে হয় না। খামাখাই টাকা নষ্ট হবে, ওই যা বাড়তি বেতন দিয়েছে ওটাই নিয়ে সন্তুষ্ট। তাহলে ভাই আপনি একটু চ্যালেঞ্জ আসবেন, মাধব দাস, আপনি চ্যালেঞ্জ আসবেন। আপনার জন্য আর 10 মিনিট আমি লাইভ বেশি করব। আপনার চ্যালেঞ্জ আসবেন। টাকা তো দেন না, 1 টাকাও। শুনানি কে করাইবো? আমার বাবা নাই কুটে, আপনার বাবা আছে, থাকলে বলেন যে আমার আব্বা আছে, কাজগুলো সে করে দিব, আপনি ঢাকা আসেন, টাকা দিতে হবো ভাই। শুনানি করতে হইলে টাকা দিবেন না, 1 টাকা, লম্বা লম্বা কথা বলবেন। ঢাকা আসবেন কবে? আসেন, আসেন, যা টাকা লাগবে আপনি দেবেন, যা টাকা লাগবে আপনি দেবেন। আপনাকে দিনক্ষণ দিয়ে দেবো যে ওই দিনে শুনানি হবে। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম আপনাকে, আসেন, কবে আসবেন আসেন। অযথা অযৌক্তিক কথা লিখেন, কমেন্ট করেন, এগুলো আসলে গ্রাম পুলিশের স্বভাব দোষ। এগুলো জ্ঞানের অভাব, আপনার জ্ঞানহীন লোক আপনি। মাধব দাস, আপনার জ্ঞানহীন একটা লোক। আপনি চ্যালেঞ্জ দেবেন, আমার সাথে চ্যালেঞ্জ দেন, কবে ঢাকা আসবেন আসেন, কবে ঢাকা আসবেন আসেন, চ্যালেঞ্জ দেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম যে টাকা সম্পূর্ণ আপনি ব্যয় করবেন, আমি আপনার সাথে থাকবো, আপনাকে দিনক্ষণ দিয়ে দিব যে ওই দিন এই মামলা শুনানি হবে এবং রায় হবে। আসবেন। দ্বিতীয় কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, লাইভ থেকে বিদায় নেব, দ্রুত করেন। যে চ্যালেঞ্জ নিতে পারেন, যদি মনে করেন যে বাঘের বাচ্চা, তাহলে চ্যালেঞ্জ নেন ভাই, যে হয় টাকা আমি দেবো, যা লাগে আমি দেবো, তাহলে আপনি আসেন। ধন্যবাদ ভাই আপনাকে টাকা দেওয়ার জন্য। শ্রী মিঠুন ভাই, ভাই একটু কমেন্ট দ্রুত করেন ভাই। মাধব ভাইয়া এইরকম চ্যালেঞ্জ অনেকবার করেছেন, আর একবারে এখন জুতা পিটা করুন। টাকা দিছস কয়বার তুই? আমি চ্যালেঞ্জ করছি, তুই কয়বার টাকা দিছস? তোর তো আমি চ্যালেঞ্জ করলাম যে টাকা লয় আয়, তুই টাকা লয় আয়, 2 লাখ টাকা লয় আয়। কবে আমি বল, তোর আমি দিন দিয়ে দিব ওই মামলার, ওই দিন এই মামলার শুনানি হবে এবং রায় হবে। 2 লাখ টাকা লয় আয় টাকা। মেজাজটা লাস্ট পর্যন্ত খারাপ করবি। চ্যালেঞ্জ বহুতবার করছস। এই বেটা, বহুতবার চ্যালেঞ্জ করছি, টাকা দিছস। আমার তো বাবা নাই কুটে, তোর বাবা আছে, তোর বাপে এই মামলা শুনানি করাইব। এই মামলা কি তোর বাপে রায় করিয়ে দিব? কুটে কি উকিলেরা তোর বাপ লাগে না আমার বাপ লাগে? কার বাপ লাগে? তোর পক্ষে লড়বো কেটা? আয় কুটে, আয়, কবে আয়, কবে আবি তুই? আয়, তোর আমি যদি দিন না দিয়ে রি, আমি চ্যালেঞ্জ করলাম, তুই বহুবার চ্যালেঞ্জ করছিস, তুই আমার চ্যালেঞ্জ দেখে যা। তুই কোর্টে টাকা লই যাবি, 2 লাখ টাকা লই যাবি, তোরে আমি দিন দিয়ে দিব যে এই মামলা শুনানি ওই তারিখে ফাইনাল রায় হবে। আয়, তুই আর 10 জন লই আয়, যা, তোরে আমি চ্যালেঞ্জ করলাম। না ভাই, অযৌক্তিক কথা বললে জিদ উঠে ভাই।
আর বহুবার বলছি তুই দিচ্ছ যে আজকাল লাইভেও তো বললাম আপনারা সহযোগিতা করতে হবে, কিন্তু তুই সহযোগিতা করলি না। তুই আমার ওই কথা ধরে রাখলি যে বলছেন এতদিনে শুনানি হবে, তুই সহযোগিতা করছস? তুই কয় টাকা দিছস? এই বল দেখি, এই মাধব দাস তুই বল দেখি তুই কয় টাকা দিছস? এরকম দান্দা বহুবার করতেছি, আজকেও করতেছি। তুই এই যাবত পর্যন্ত কয় টাকা দিছস বল দেখি, তুই কয় টাকা দিছস? নিয়ম হইলো কি জানোস, ওই গাড়িতে যখন গাড়ি নষ্ট হয় না রাস্তায়, যে ভাড়া দেয় নাই ও আগে বলে কি এই ভাড়া ফেরত দাও, তোর দশা হয়েছে তাই। এখন তোর মতো কিছু গ্রাম পুলিশ সদস্যদের কারণে কিন্তু আজকে এই অবস্থা। বয়স দেখা যায় অল্প, কিন্তু তোর মতো কিছু ইয়াং জেনারেশন, তোর মতো কিছু আছে যে তোদের কারণে হলো আজকে এই অবস্থা। তোরা ঢাকায় আসতে বলি তাও তুই আসবি না, তুই তো হিজড়ার চেয়েও খারাপ। তোরা ঢাকায় আসতে বলি আস, তাহলে তো তুই যদি ঢাকায় আসস তাহলে তো আর আমি বাটপারি করতে পারবো না। তুই টাকা, তোর টাকা তুই দিবি, তুই আইনজীবীরে দিবি, তুই কোর্টের সেকশনে দিবি, আমি তোর বাটপারি করতে পারবো না। তুই ঢাকা আয়, তুই টাকা আমারে দিলে না হয় আমি বাটপারি করলাম, আর তুই সরাসরি দিলে তোর বাটপারি হবো না। তো তুই আয়, শালা হিজড়া কোথাকার। ভাই ময়মনসিংহ জেলার কথা কি বলবো, ময়মনসিংহ জেলা থেকে ছোটোখাটো সহযোগিতা আপনারা করেছেন, করেন নাই তা না, সেটা একজন দুজন চারজন ব্যক্তি, যেমন আমি এই মুহূর্তে নামও ভুলে গেছি গিয়া, মোফাজ্জল সহ কিছু ব্যক্তি আছেন ময়মনসিংহ থেকে কিছু টাকা সংগ্রহ আপনারা করেছেন। তো ওইভাবে যে ময়মনসিংহ জেলায় গিয়ে আসবেন তা কিন্তু আসেননি, একটু একটু সহযোগিতা আপনারা করেছেন। তো ধন্যবাদ প্রত্যেক জেলাকেই, একটু একটু সহযোগিতা প্রায় জেলা থেকেই আসছে, ওইভাবে বাদই নাই। ওইভাবে নগদে টাকা আসছে, 100 টাকা আমার একটা ভাই নগদে পাঠাইছেন। লাস্টের নাম্বার আমার ভাইটির 808। এগুলো আমার বলার দরকার আছে, এ টাকা আসছে আমার বলার দরকার আছে, আমি না বললেও তো পারি নাকি? না বললে পারি না? সবাইকে এক পালায় গণজ দেখে, এই যে মাধব দাস, সবাইকে এক পালায় গণজ দেখে আজকে এই অবস্থা। বিশ্বাস সে বস্তু। এই তুই তোর ভগবানের দেখছস, ভগবানের বিশ্বাস করস কেন? না দেখে বিশ্বাস করস কেন? সবাইকে এক পাল্লায় গুনবি না, লাস্টে মাথাটা নষ্ট করলি। এ টাকায় যে 460 টাকা 480 টাকা দিছে আমার বলার দরকার আছে, 95 টাকা দিছে বলার দরকার আছে, কিন্তু আমি বলতেছি কেন বলতেছি বল দেখি। এখানে যদি কেউ 1 লাখ টাকাও এখন সেন্ড মানি করে বা ক্যাশ আউট করে, 1 লাখ টাকায় আমি বলবো যে 1 লাখ টাকা পাঠাইছে, মুখে পাঠাইছে। কারণ আমি তোদের মতো ছেঁচড়া চুন না, আমি হিসাব দিতে জানি, কাজ করতে জানি। 10 টাকা খাইলে, যাই হোক। নীলুদা ধন্যবাদ, বাদ দিতে বলছেন যে তর্ক আসলে এটাও রাইট। ওর মতো ব্যক্তির সাথে তর্কে গেলে এই নিজেরই সমস্যা। আসলে ভাই বিবেক থাকা উচিত। তো এতে ফট করে একটা কমেন্ট করে বসে হইলো এইটা, ও একজন গ্রাম পুলিশ সদস্য, ইয়ং জেনারেশন, ও আরো 10 জনের উৎসাহিত করবে। বৃদ্ধরা তারা একটু করতেই পারে, তারা পূর্বের লোক, তারা ওই কমিটির সাথে আছে। তো যারা ইয়াং জেনারেশন, টাকা আসবে কিছুদিন ভালো চলবে। আমি যে ঢাকা যাই, যে কাগজপত্র তুলি, এই কাগজপত্র মনে হয় তোর মা আমারে তুলে দেয়, আর তোর আব্বাই আমার গাড়ি ভাড়া দেয় না। আমি যে ঢাকা যাই, শালা গ্রাম পুলিশের কিছু শয়তান আছে, তাদের জন্য কিছু হচ্ছে না। রাইট ভাই, আপনার ডাকে সাড়া দিয়েছিলাম 10 জন গ্রাম পুলিশ নিয়ে। অসংখ্য ধন্যবাদ ভাই। এইমাত্র আমি লাইভে ঢুকলাম ভাই। তো যাই হোক, নেট প্রচুর প্রবলেম করতেছে। আর হজরত ভাই এইমাত্র ঢুকলেন, আমি ভাই বের হয়ে যাব। রাত্রি অনেক টাইম লাইভ হয়েছে, আজকে বেশি হয়ে গেছে, আবার নেটও খুব সমস্যা করতেছে। তো সকলেই ভালো থাকবেন, সকলেই দোয়া করবেন। আশা করি এভাবেই সকলে এগিয়ে আসবেন। আর একজন আসলে অলরেডি মাথাটাও নষ্ট করে দিচ্ছে আমার। আসলে কষ্টও করবো, আবার আবল তাবল কথা শুনবো, ওগুলো শুনতে রাজি নাই ভাই। আমি এই নেতা হইতে আসি নাই এখানে, এই কাজ করতে আসছি। নেতা হইতে আসি নাই যে নির্বাচন করব। তুমি আমার গালমন্দ করলা, তারপর তোমার বুঝ দিয়ে তোমার ভোটটা আমার দরকার, আমার এমপি হইতে হইলে, আর এমপি হইলে মন্ত্রী হমু, দেশের সরকার হয়ে যাবো, তার জন্য আসি নাই। এইখানে তোমার ভাগ্যও আছে, তুমি আমাকে যা মন চায় তাই বলবা, আর আমি ছেড়ে দিব। এখানে আমি সেই ব্যক্তি না, এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসছি, কিন্তু এমপি হওয়ার জন্য আসি নাই। তো যাই হোক, কৃষ্ণ মাথা গরম এমনিতেই আসে কৃষ্ণ। তো ভালো থাকবা সকলেই, কৃষ্ণ ভালো থাকবা, সকলেই ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, সকলকে। যাক ভাই, তোরে আমি রানিং অবস্থায় তোরে আমি ব্লক মারি, বুঝছি। তোর দুষ্ট গরুর চেয়ে তোর মতো
আমার শূন্য গোয়াল থাকা ভালো, তোর সাথে আর আমার মুখের খারাপ হবে, তোর আমি রানিং অবস্থায় এই ব্লক মারি, এইটা তার চেয়ে ভালো আছে। যাক, ওরে ভাই ব্লক মারলাম, যে ওর মতো দুষ্ট গরু হচ্ছে আসলে এই শূন্য গোয়াল থাকা ভালো, যে ওরা ব্লক মারলাম। এরকম একটা ব্লক হইলে কিছু আসে যায় না, বহুত লোক আছে এখানে আমার, তার চেয়ে এই 2-4 জন দেখে দেখে মারাটাই, ব্লক মারাটাই ভালো। সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। খাই নাই, এখনো খাবো। আর আমার দোয়া রইল আপনাদের সকলের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর লাইভটা প্রত্যেকেই একটা করে শেয়ার দিতে ভুল করবেন না। ধন্যবাদ সকলকে।